আসসালামু আলাইকুম। ডাইনামিক এডুকেশন বিডি চ্যানেল থেকে সকলকে স্বাগতম। আমি শাহজালাল সিটি কলেজের লেকচারার অঙ্কুশ স্যার। আজকে আইসিটির যে অংশটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে HTML এর যাবতীয় বোর্ডের এমসিকিউ। আমরা যদি দেখি যে এমসিকিউ এ মোস্ট অফ দ্য স্টুডেন্ট কী করে ওই যে এই জায়গার মধ্যে কনফিউশনে পড়ে যায়। তো আমরা যদি প্রত্যেকটা এমসিকিউ হাতে ধরে ধরে করি তাহলে আমাদের ভয়ভীতিটা কেটে যাবে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা এখন HTML এর মূল অংশে ঢুকে যাব। তবে একটা জিনিস তোমরা মনে রাখবা, একটা কথা বলে যে কনসিস্টেন্সি বিটস দ্য ট্যালেন্ট, অর্থাৎ তোমার যারা হচ্ছে ধারাবাহিকতাটা ধরে রাখে তাদের হচ্ছে প্রতিভা, যেটা অনেকে আছে না গড গিফটেড, কিছু কিছু থাকেই যে মনে করে যে আমি সব পারি, কিন্তু যারা ধারাবাহিকতা ধরে রাখে তারা এই ট্যালেন্টটাকে হার মানায়। তো চলো আমরা শুরু করি। দেখো HTML এর থেকে কি ধরনের এমসিকিউ হয়। তো এই জায়গার মধ্যে দেখো ওয়েব পেজের ধারণা, প্রথমেই যে এমসিকিউগুলো আসছে প্রত্যেকটা কিন্তু বোর্ডের, আমরা প্রত্যেকটা বোর্ডের এমসিকিউ হাতে ধরে ধরে একটা একটা করব আমরা। তাহলে দেখো যে প্রথমে লেখা আছে যে সার্চ ইঞ্জিন কি। তবে এখান থেকে একটা জিনিসের ধারণা তোমাকে রাখতেই হবে যে আসলে সার্চ ইঞ্জিন এবং ব্রাউজারের মধ্যে ডিফারেন্স কি। তাহলে আমি যদি এখন এটাকে একটু তোমাদের বুঝাই, তাকাও এই জায়গার মধ্যে আমি তোমাদের একটু বুঝাচ্ছি যে মনে করো ব্রাউজার কি আর হচ্ছে তোমার সার্চ ইঞ্জিন কি। দেখো লিখলাম ব্রাউজার, হ্যাঁ, আরেকটা হচ্ছে সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন। দেখো দুইটার মধ্যে ডিফারেন্স কি। তোমাদের যদি প্রথমেই আমি একটা প্রশ্ন ছুড়ে দিই, আসলে গুগল এবং গুগল ক্রোমের মধ্যে কোনটা সার্চ ইঞ্জিন কোনটা ব্রাউজার। মনে রাখবা যে যদি এক নম্বরে আমি লিখি গুগল ক্রোম, হ্যাঁ, গুগল ক্রোম হচ্ছে ব্রাউজার। গুগল ক্রোমে ঢুকে তোমার গুগলটাকে ডাউনলোড দেওয়া লাগে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সার্চ ইঞ্জিন, শুধু গুগল সার্চ ইঞ্জিন। দুইটার মধ্যে ভালো মতো পার্থক্য আগে বুঝো। গুগল ক্রোম হচ্ছে ব্রাউজার, বাট গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন। তাহলে এটা হচ্ছে ক্রোম হচ্ছে এমন একটা জিনিস যে তোমাকে এখানে গিয়ে অন্যান্য সফটওয়্যারগুলা বা অ্যাপস তোমাকে কি করা লাগে, ডাউনলোড করা লাগে, যেমন প্লে স্টোর। ঠিক সেম এরা হচ্ছে ব্রাউজার হচ্ছে দরজা, ঠিক আছে। ব্রাউজার মনে করো তুমি একটা রুমে ঢুকবা, এটার দরজা হিসেবে কাজ করে। দরজাটাকে খুলে তোমাকে ভিতরে ঢোকা লাগে। তো ভিতরে যদি তুমি কোনো কিছু খুঁজো, ওই যে ভিতরের অংশে যদি কোনো কিছু খুঁজো, তখন এটা সার্চ ইঞ্জিন, সার্চ করতেছো, খুঁজতেছো। আর এই দরজাটা যে খুলবা, এই দরজাটা হচ্ছে ব্রাউজার হিসেবে কাজ করে। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স ভালো মতো বুঝবা। ব্রাউজার এটা একটা গুগল ক্রোম হতে পারে, হ্যাঁ। আর কি হয়, আর হচ্ছে যেমন মাইক্রোসফট, এটাও হয়, ঠিক আছে। মাইক্রোসফট এটা এক ধরনের ব্রাউজার। 3 নাম্বার দিলাম, হ্যাঁ, এগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে। মাইক্রোসফট এডজ হিসেবে কাজ করে। তারপর হচ্ছে মোজিলা, হ্যাঁ, মোজিলা ফায়ারফক্স, ঠিক আছে, এটা মনে রাখবা। 4 নাম্বার কি দেওয়া যায়, ওই যে অপেরা, ঠিক আছে, এগুলো সব ব্রাউজার। সাফারি, ঠিক আছে, এগুলো সবই কি, এগুলো সবই হচ্ছে ব্রাউজার। এগুলো সবই কি, সবই ব্রাউজার। আর এই যে গুগল, তারপর হচ্ছে বিংস, হ্যাঁ, এরকম লেখা থাকে বিং, ঠিক আছে, এগুলা কি, এগুলো সার্চ ইঞ্জিন। পিপিলিকা সার্চ ইঞ্জিন, এগুলো সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে। তবে এটা সুন্দর করে মনে রাখবা যে ব্রাউজার হচ্ছে এই 5টা, সাধারণত তোমার এই 5টার বাইরে আসেনি আর আসবেও না, আজ পর্যন্ত বোর্ডে আসে নাই। তা ব্রাউজার কোনগুলো, গুগল ক্রোম, নট গুগল, কি আছে, মাইক্রোসফট এডজ হিসেবে কাজ করে, মোজিলা ফায়ারফক্স, অপেরা, সাফারি, এই 5টা হচ্ছে ব্রাউজার। এটা হচ্ছে দরজা হিসেবে কাজ করে। এদের ভিতরে যদি কোনো কিছু খুঁজো, এরা হচ্ছে কি সার্চ ইঞ্জিন। শুধু এই 5টা মনে রাখবা, এই 5টা হচ্ছে ব্রাউজার, আর এরা বাদ দিয়ে যারা থাকবে এগুলো কি সার্চ ইঞ্জিন। ওকে, আমরা এখন পরের অংশে যাই। দেখো আমরা পরের অংশে যাই। আচ্ছা, আর একটু ছোট করি। দেখো প্রথমেই লেখা আছে নিচের কোনটি সার্চ ইঞ্জিন। দেখো নিচের কোনটি
সার্চ ইঞ্জিন, এগুলো একটাও হবে না, ঠিক আছে। বাংলাদেশের এটা হচ্ছে প্রথম সার্চ ইঞ্জিন হিসেবে কে কাজ করে, পিপিলিকা, মনে রাখবা। তাই এটা একটা সার্চ ইঞ্জিন। এটা কি সার্চ ইঞ্জিন? লেখা আছে ওয়েবসাইট তৈরি নিয়ে, মানে ওয়েবসাইট নিয়ে কে প্রথমে চিন্তা ধারণা করেন, এটা কে করে, এটা হচ্ছে টিম বার্নার্স-লি। আরও বলা হয় একে WWW এর জনক বলা হয়। কি বলা হয়? জনক। WWW এর জনক টিম বার্নার্স-লি। ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডোমেন নেম। কারণ এই জায়গার মধ্যে তুমি নাম না দিলে, ডোমেন নেম আসলে কি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে ডোমেন নেমটা কি? ডোমেন নেম এই যে আমরা মাঝে মধ্যে লিখি না, মনে করো এখানে লিখলাম যে www ডট, লিখলাম এই যে ডাইনামিক, লিখলাম dynamic.com, ঠিক আছে। এই যে আসলে আমি যে জানতে চাচ্ছি এটা কী হিসেবে জানতে চাচ্ছি, কাকে আমি সার্চ করতেছি, এই যে মিডিলে যেটা থাকে, এই যে ভিতরে যে অংশটা থাকে, এটাকে ডাইনামিক। আমি ডাইনামিক প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাচ্ছি, আমি ডাইনামিকের ওয়েবসাইটটা সম্পর্কে জানতে চাচ্ছি, ডাইনামিক সম্পর্কে জানতে চাচ্ছি। তাহলে এই যে যেটা মেইন অংশ, এটাকে বলা হয় ডোমেন নেম। কি বলা হয়? ডোমেন নেম। এইটাকেই ইন্টারনেট সংযোগের মাধ্যমে খোঁজা লাগে। ওকে, দেখো নিচের কোনটি, আবার বলছে ব্রাউজার, ভালো মতো তাকাও, লেখা আছে নিচের কোনটি ওয়েব ব্রাউজার। বলো, ওয়েব ব্রাউজার ছিল 5টা। গুগল হবে? নো, এটা গুগল হবে না। তাহলে দেখো অপেরা, আমি 5টা লিখে দিয়েছিলাম, মনে আছে? কি কি লিখে দিয়েছিলাম? আমি লিখে দিয়েছিলাম গুগল ক্রোম, তারপর কি লিখে দিলাম? অপেরা, মাইক্রোসফট, ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স, ঠিক আছে। এই যে এগুলা লিখে দিছি। একটি ওয়েবসাইটের কয়টি অংশ থাকে? 3টি অংশ থাকে। কি কি অংশ থাকে? 3টা। একটা ওয়েবসাইট, মনে করো তুমি একটা খুঁজতেছো, যে খুঁজে এ হচ্ছে কি, যে হচ্ছে সার্চার বলা হয়। আর তুমি যে এখন পাঠাবা, এটাকে হচ্ছে রিকোয়েস্ট হিসেবে কাজ করে, ভিতরে একজন প্রসেসর কাজ করে। একজন হচ্ছে খুঁজে, একজন তথ্য দেয়, আর ভিতরে মিডিলে একজন প্রসেসর হিসেবে কাজ করে। ওয়েবসাইটে সাধারণত এই 3টা অংশ হয়ে থাকে। বলছে ওয়েবসাইটকে নির্দিষ্ট কোনো সার্ভারে স্থাপন করাকে, নির্দিষ্ট কোনো সার্ভারে যদি স্থাপন করো, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ওয়েব হোস্টিং বলা হয়। কি বলা হয়? ওয়েব হোস্টিং, হোস্ট করা। মানে এটাকে তোমার কি করবা, যে বিভিন্নভাবে এটাকে সিকোয়েন্সিয়ালি সাজাবা, ঠিক আছে। এটা মনে রাখবা, এটা কিছু কিছু জিনিস মুখস্থ রাখতে হবে। দেখো ওয়েব ক্লায়েন্ট ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিয়ে সার্ভারে যদি তুমি কোনো কিছু রাখো, মানে ওয়েব ক্লায়েন্ট, ক্লায়েন্ট মানে হচ্ছে যে তথ্যটা চাচ্ছে, ক্লায়েন্ট মানে কি, যে তথ্যটা চাচ্ছে। তোমাদের যদি এই যে ক্লায়েন্ট কি, তারপরে হচ্ছে যে ওয়েব সার্ভার কি, এই সম্পর্কে যদি তোমরা ডিটেলস জানতে চাও, আমার ভিডিও আছে, প্রথম ভিডিওটাতে তোমরা যাবা, প্রায় 1.5 ঘন্টার মতো ভিডিও আছে। ওটা যদি সুন্দর করে দেখো, তাহলে এই সব নিয়ে তোমার কি হবে না, কনফিউশনে পড়বা না। তাহলে দেখা যাচ্ছে যে তথ্যটা চাইবে ইনপুট নিয়ে সার্ভারে যে রাখবে, এটাকে বলা হয় রিকোয়েস্ট। কি বলা হয়? এটাকে রিকোয়েস্ট বলা হয়। google.com, এটা কি গুগল কি ব্রাউজার হবে? নো, এটা কখনো ব্রাউজার হবে না, কারণ ক্রোম ব্রাউজার, গুগল ক্রোম ব্রাউজার হবে, নট গুগল। তাহলে গুগলটা কি? গুগলটা হচ্ছে সার্চ ইঞ্জিন। গুগলটা কি? সার্চ ইঞ্জিন। এরপরে দেখো CERN কোথায় অবস্থিত? এটা মুখস্থ রাখবে, ডিরেক্ট মুখস্থ রাখবা। যদি এটা কোথায় অবস্থিত হয়, এটা হচ্ছে সুইজারল্যান্ড। কোথায়? সুইজারল্যান্ডে অবস্থিত। ওয়েবসাইটের একক ঠিকানা, যদি কখনো দেখো একক কথা আছে, একক ঠিকানা, একক ঠিকানা হচ্ছে ইউনিক অ্যাড্রেস। কি বলা হয়? একক মানে কি? ইউনিক, আর ঠিকানা ইংলিশ কি? অ্যাড্রেস। ইউনিক অ্যাড্রেস কোনটা? সব সময় মনে রাখবা URL। আবার এখানে অ্যাড্রেস দেখে এটা দাগাই দিও না, ঠিক আছে। এটা দাগায় দেওয়া যাবে না, অ্যাড্রেস না, URL, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। দেখো URL হলো ওয়েব পেজের, এটা কি? এটা একটা এক ধরনের অ্যাড্রেস। এটা আবার কি? এটা হচ্ছে এক ধরনের অ্যাড্রেস হিসেবে কাজ করে। এখন দেখো এখানে হচ্ছে IP ভার্সন কত দেওয়া আছে? 6। অ্যাড্রেস কত বিটের? আচ্ছা, এই যে এইসব জিনিসগুলো, যেমন এইগুলা জিনিস সম্পর্কে কি জানো? যদি না জানো, বারবার বলছি যে আগের যে ক্লাসটা আছে, 1 নম্বর ক্লাসটা, এটা একটা তোমরা দেখে আসিও। তাহলে এখানে 2টা অংশ আছে, একটা হচ্ছে IP ভার্সন 4, আর একটা হচ্ছে IP ভার্সন কত? 6। তবে 2টার মধ্যে অ্যাডভান্স টেকনোলজি এখানে ইউজ করছে হচ্ছে ভার্সন 6, আর এটা হচ্ছে 4। এটা কত বিট নিয়ে কাজ করে? এই তোমার IP যেটা ভার্সন 4, এটা হচ্ছে 32 বিট নিয়ে কাজ করে, আর এটা হচ্ছে 128 বিট নিয়ে কাজ করে। তবে কোনটা সবচাইতে বেশি পরিমাণে ইউজফুল? সেটা হচ্ছে IP ভার্সন 6, এটা বেশি অ্যাডভান্স টেকনোলজি ইউজ করছে। তাহলে এটা কত হবে? 128। ওয়েবসাইটের একক ঠিকানা, আগে বললাম যে একক ঠিকানা সম্পর্কে কোনো কিছু জিনিস পাইলে কি দেখাবো? এটা দেখাবো আমরা হচ্ছে URL। একক ঠিকানা মানেই URL। আচ্ছা, এখন দেখো
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আসলে জিনিসটা কি? এগুলো হচ্ছে ইংলিশ শব্দ, ঠিক না? এগুলো সব ইংলিশ শব্দ। তাহলে দেখো ওয়ার্ল্ড, এটা হচ্ছে ডাব্লু, এটাও ডাব্লু, এটাও ডাব্লু। তাহলে ডাব্লু ডাব্লু এর জনককে টিমস বার্নার লি। ডাব্লু ডাব্লু এর জনককে টিমস বার্নার লি। দেখো ওয়েব পেজের একক ঠিকানাকে কি বলে? আবার একক ঠিকানা, দেখো আবার চলে আসছে একক ঠিকানা, ঠিক না? ওয়েব পেজের এই ঠিকানাটাকে কি বলা হয়? ইউআরএল। কি বলে? ইউআরএল। সারা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেন নেম যেটা নিয়ন্ত্রণ করে, আইপি অ্যাড্রেস এবং ডোমেন নেম, এটা নিয়ন্ত্রণ করে আইক্যান। কে নিয়ন্ত্রণ করে? আইক্যান। মুখস্থ করে নিবা। দেখো আচ্ছা, যেমন এইটাও এক ধরনের কি অ্যাড্রেস, এটাও কি অ্যাড্রেস। এখানে দেখবা, এখানে লেখা আছে, এদিকে তাকাও, এখানে এই যে 1 2 3 4টা অংশ আছে। আসলে এগুলো সবই হচ্ছে আইপি অ্যাড্রেস। এগুলো কি আইপি অ্যাড্রেস। দেখবা একটা হচ্ছে ভার্সন 4 হিসেবে কাজ করে, একটা ভার্সন 6 হিসেবে কাজ করে। যদি এই সম্পর্কে ডিটেলস জানতে চাও, এই যে এগুলা এখন বলতে পারো স্যার এগুলা কি ফিক্সড? না, এগুলা ফিক্সড না, এগুলো ইচ্ছা মতো। এগুলো হচ্ছে বাইনারি ডিজিট, তো এটা ইচ্ছা মতো। শুধু মনে রাখতে হবে যে কয়টা অংশ আছে, এখানে 4টা অংশ আছে। তাহলে এই 4টা অংশ থাকলে আমরা তখন বলি না আইপি ভার্সন কত 4 বলি। যদি এরকম 6টা অংশ থাকে, অক্টাল অংশ থাকে, হ্যাঁ হেক্সা অংশ থাকে, তখন আমরা আইপি ভার্সন 6 বলি। তাহলে এটা কি এক ধরনের আইপি অ্যাড্রেস। ইন্টারনেটে ব্যবহৃত ডকুমেন্টের ঠিকানা। আবার দেখো এখানে ঠিকানা কথাটা চলে আসছে, কি আছে? ঠিকানা, নট অ্যাড্রেস আবার দিব না, কি দিব এটাকে? ইউআরএল। আশা করি জিনিসটা বুঝছো। একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কয়টি বিটের প্রয়োজন? দেখো আইপি অ্যাড্রেস, যেহেতু আইপি অ্যাড্রেস দুইটা, আইপি অ্যাড্রেস ভার্সন কয়টা? দুইটা, একটা হচ্ছে 4 আর আইপি ভার্সন কত? একটা হচ্ছে 6। তাহলে এইটা হচ্ছে তোমার 32 বিটের, এটা হচ্ছে কত? 128 বিটের। তাহলে এই জায়গার মধ্যে যেহেতু কোনো ফিক্স নাই, দেখো একসাথে কখনো দুইটা অপশন থাকবে না, যে কোনো একটা। তাহলে কত হবে? 32। আর না হলে যদি 32 না থাকতো কত দিতাম? 128। আইপি অ্যাড্রেস দেখো ভার্সন কত? এটা 4। তাহলে এটা কত বিটের হবে বলো? 4 কত বিটের? 32 বিটের। দেখো আইপি ভার্সন 6, আইপি অ্যাড্রেস কত বিটের? 128 বিটের। শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেল ডোমেন, যেটাকে বলা হয় টিএলডি। কি বলে? টি, টপ থেকে টি, লেভেল ডোমেন, টিএলডি বলা হয়। তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে। মনে করা যে এটা দিলাম আমি www ডট, লিখলাম ডাইনামিক ডট কম দিলাম। তাকাও তো প্রথম অংশ যে যদি আরও এখানে দিই, এরকম থাকে না, HTTP থাকে, তো এটাকে বলা হয় প্রোটোকল, এটাকে বলা হয় সাবডোমেইন। যারা এসব জিনিসগুলো জানতেছো না, আগের ভিডিওটা সুন্দর করে দেখে আসো, তাহলে এটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই যে যেটা মেইন, এটাকে বলা হয় ডোমেন নেম, এটা হচ্ছে মেইন ডোমেন। এই যে সবার শেষে যে অংশটা থাকে, এটাকে বলা হয় TLD, সাব কি বলা হয় এটাকে? টপ লেভেল ডোমেইন। তো এই যে এটা কম, এটা হচ্ছে কমার্শিয়াল। তবে শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে যেহেতু কথা বলছে, তাহলে মনে রাখবো ওই যে ইডু দিয়ে বোঝায় শিক্ষা প্রতিষ্ঠান, এডুকেশন, হ্যাঁ, .ed। তারপর লেখা থাকে যেমন .net, এটা নেটওয়ার্ক সম্পর্কে বোঝায়, .com কমার্শিয়াল সম্পর্কে বোঝায়, .bd বাংলাদেশ সম্পর্কে বোঝায়। এই যে এরকম তোমার জিনিস অংশগুলো থাকবে। তাহলে কোনটা কি? যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে কি হবে? ইডু হবে। কি হবে? ইডু হবে। আশা করি এটা বুঝছো। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান হলে কি হবে? এডুকেশন হবে। ইন্টারনেট ওয়েব পেজ ব্রাউজ করতে ব্যবহৃত প্রোটোকল, তাহলে প্রোটোকল কথাটা বলেই দিছে। কি বলছে? প্রোটোকল HTTP দুইটা আছে, একটা হচ্ছে HTTP, আরেকটা হচ্ছে HTTPS। কোনটা সবচেয়ে ভালো? সেটা হচ্ছে এটা ভালো। কারণ এটা দেখো, এটার ফুল ফর্মটা আমরা যদি চিন্তা করি এমনি পারবো। তাহলে এটা হচ্ছে দেখো হাইপার টেক্স ট্রান্সফার, পি থেকে হচ্ছে প্রোটোকল, ঠিক আছে? হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল। এটাও সেম, শুধু এস দিয়ে বোঝায় সিকিউর। এটা তো বলেই দিছে সিকিউর, ঠিক আছে? তাহলে এটা বেশি ভালো। তাহলে যেহেতু এটা প্রোটোকল সম্পর্কে কথা বলছে, এই যে তো এই ওয়েবসাইটগুলোর নাম জানতে হবে কিছু কিছু জিনিস। চলো আসো, দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে। বলো কি লেখা আছে? HTTPS।
এটাকে কি বলা হয় বলো? এটাকে বলা হয় প্রোটোকল। কি বলে এটাকে? প্রোটোকল বলে। এটাকে কি বলে? সাবডোমেইন বলে। সাবডোমেইন বলে। এতটুকুকে কি বলে? ইয়াহুটাকে কি বলে? ডোমেইন নেম বলে। ডোমেইন নেম বলে। আর এটাকে বলা হয় কি? টপ লেভেল ডোমেইন, টিএলডি। তাহলে এখানে বলছে সর্বশেষ অংশটা কি? এটা হচ্ছে ডোমেইন নেম না। এটা কি প্রোটোকল না। এটা কি ফাইলের প্রকৃতি না। তাহলে এটা হচ্ছে ডোমেইন প্রকৃতি। কেন ডোমেইন প্রকৃতি? কারণ ওইটাই তোমাকে ইন্ডিকেট করে বলতেছে যে এটা কি কমার্শিয়াল নাকি এডুকেশন নাকি বাংলাদেশ নাকি কালার, হ্যাঁ, নাকি কি অংশ ওটা, এটা তোমাকে ইন্ডিকেট করতেছে। তাহলে দেখো ডোমেইন নেম একটা কি? একটি ওয়েবসাইটের স্বতন্ত্র নাম। হ্যাঁ, এটা মুখস্থ রাখবা। তাহলে এটা কি? ডোমেইন নেমটা কি? একটা হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটের স্বতন্ত্র নাম, মানে এটাকে কপি করা যায় না। যেমন এখানে লেখা আছে ইয়াহু, এই জায়গায় দিলাম আমি ডাইনামিক, তার ওটা হচ্ছে নির্দিষ্ট একটা নাম, স্বতন্ত্র নাম। দেখো কোনটির ক্ষেত্রে ডোমেইন নেম ব্যবহার করা হয়? কোনটার ক্ষেত্রে ডোমেইন নেম ব্যবহার করা হয়? একটা ওয়েবসাইট, একটা সার্ভার, না ওয়েব ফাইল? না, এটাকে তো ওয়েবসাইটের জন্যই ব্যবহার করব আমরা ডোমেইন নেম। আইএসপি, এটা কি হবে? ইন্টারনেট সার্ভার প্রোভাইডার হবে। এটা মুখস্থ রাখবা, ইন্টারনেট সার্ভার প্রোভাইডার। এগুলা সম্পর্কে জানতে চাইলে আগের ভিডিওটা দেখা লাগবে, এখন এত কিছু বলা যাবে না এখানে। দেখো লেখা আছে গুগল কোন ওয়েব ব্রাউজারে ডেভেলপ করে? গুগল কোন ব্রাউজারে এটা ডেভেলপ করবে? এটা ক্রোম। এটা কি করবে? ক্রোম। লেখা আছে দেখো, এটা হচ্ছে মোইডু লেখা আছে। তো এখানে টপ ডোমেইন কোনটা? টপ লেভেল কথাটা নাই, টপ ডোমেইন। টপ কোনটা? এই দেখো এই তিনটার মধ্যে কোনটা আছে? যেটা থাকবে এটাই। তাহলে টপ ডোমেইন দেখো এখানে .gov আছে। এটা না থাকে যদি এরকমও থাকতো .home, এটাও অ্যান্সার হবে। .tag, এটাও অ্যান্সার হবে। তিনটা অ্যান্সার হয়, তবে এখানে একটা দেওয়া আছে। ওয়েব পেজের অ্যাড্রেসকে কি বলে? দেখো এখানে লেখা আছে ওয়েব পেজের অ্যাড্রেস, আবার অ্যাড্রেস। তাহলে অ্যাড্রেস হলে কি হয়? ইউআরএল। চোরকি.com, হ্যাঁ, এটা কি? এটা দেখো, এটা কোনো সামাজিক যোগাযোগ সাইট না, এটা ওয়েব ব্রাউজার না, আসলে এটা কোনোটিই নয়। কেন কোনোটি নয়? কারণ চোরকি.com এটা হচ্ছে লাইভ ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইট। এটা মুখস্থ রাখা লাগবে। কিছু কিছু জিনিস আনকমন থাকবে, বইয়ে পাওয়া যাবে না, এটা স্বাভাবিক। আর ওই যে আনকমন হয় কতগুলো, তুমি যদি দেখবা যে সব কিছু পড়তেছ, তোমার যদি দেখা যায় যে ওই যে 90 থেকে 95% যদি কমন হয়, তাহলে মনে করতে হবে যে না ঠিক আছে। আর 5টা জিনিস তুমিও পারবে না, কোনো টিচারও পারবে না, এটা হয়। 5টা জিনিস 100টার মধ্যে 5টা পারবে না, এটা স্বাভাবিক। সব কিছু হুবহু কমন পাওয়া যায় না। লেখা আছে google.com, দেখো এটা নট ক্রোম, কি? শুধুমাত্র গুগল কি হয়? সার্চ ইঞ্জিন, শুধুমাত্র গুগল সার্চ ইঞ্জিন। শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেল ডোমেইন কোনটা? দেখো শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান হবে এডুকেশন। আইপি অ্যাড্রেস ডেটা নেটওয়ার্ক, আইপি কোনটা? 4GB। এটা হচ্ছে সো ফাস্ট। নিচের কোনটি ওয়েব পেজের পূর্ণ ঠিকানা? হ্যাঁ, এই ঠিকানা আবার লিখতে জানতে হয়। যেমন এখানে কোনটা হয়, যেহেতু এটা ওয়েব পেজের একটা পূর্ণ ঠিকানা, এটা একটা লিঙ্ক ট্যাগ হিসেবে কাজ করে। লিঙ্ক, মনে রাখবো, এটা লিঙ্ক হিসেবে কাজ করে। কিন্তু লিখতে হয় কিভাবে? লিখতে হবে, মনে রাখতে হবে, সমান চিহ্নের পরে আমরা যাই লিখি না কেন ডাবল কোটেশন দেওয়া লাগে। এবং এই ট্যাগের শুরু থাকবে, শেষও থাকবে, ঠিক আছে? শুরু শেষ দুইটাই থাকবে। তাহলে এখন ভালো মতো যদি দেখি, যেমন এখান দিয়ে শুরু হয়েছে, কিন্তু এটার কি শেষ হয়েছে কোথাও? না, তার মানে এটা হবে না। বুঝো, এখানে যদি দেখি সমান চিহ্নের পরে ডাবল কোটেশনে যে এটা এ দিছে, হ্যাঁ, মনে করো যে এটা পুরোটাই, কিন্তু এর ভিতরে কিছু দেয় নাই, তার মানে এটাও হবে না। এরপরে দেখো এখানে দেওয়া আছে লিঙ্ক, এটা ক্লোজ করছে। আর এটা দেখো এর ভিতরে কখনো এরকম হয় না। তাহলে এটা লিখতে হয় কিভাবে? সেটা হচ্ছে লেখা লাগে এরকম, মনে করে HREF, হাইপারলিঙ্ক ট্যাগ, যেটা ডাবল কোটেশন। এই জায়গার মধ্যে তোমার পূর্ণ ঠিকানাটা লিখতে হয়, www.com যা থাকে এই কথাটা এখানে লেখা লাগে। তো এখানে আমি লিখলাম এই যে www. এখানে লিখলাম dpc.com দিলাম।
ঠিক আছে, এরপরে এখানে কি লিখবা তোমার ইচ্ছা, এখানে লিখবো, এরপরে এই ট্যাগটা ক্লোজ করতে হবে। তাহলে দেখো ওই সেম অংশটা এটার সাথে মিলছে, গ নাম্বারের সাথে মিলছে, দেখছো এখানে মিলছে, আর এখানে কোনোটাই মিলে নাই, কারণ এরপরে এভাবে লেখা যায় না, www দেওয়া লাগে। আশা করি বুঝছো। ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামো কি? এটা হচ্ছে ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামোটা, এটা কি হোম পেজ নির্ভর ওয়েবসাইট। এটা কি জিনিস দেখো একটু বলি যে এটা আসলে কি জিনিস। এখানে 4 ধরনের কাঠামো আছে, নেটওয়ার্কিং কাঠামো যেটা 4 ধরনের আছে। তো মনে করো এটা হচ্ছে মেইন একটা পেজ, এখান থেকে 2টা পেজ বের হলো, এটা একটা পেজ, এগুলোকে বলা হয় সাব পেজ, এটা বের হলো, এখান থেকে আরও বের হলো, হয় না, আরও বের হয়, মনে করো 2টা 4টা যতগুলা বের করতেছো করো, এরকম আরও বের হলো, এখান থেকেও বের হলো, দেওয়া যায়। তো দেখো এটা একটা গাছের মতো লাগে, ঠিক আছে, যদি এরকম লাগে একটার আন্ডারে আরও 2টা, ওই 2টার আন্ডারে আরও 4টা 5টা 6টা যাই থাক না কেন, এটা হচ্ছে হায়ারার্কিক্যাল বা মেনু কাঠামো বলা হয় এগুলাকে। তো ওই যে একটার আন্ডারে আরেকটা থাকে, তো এটা একটা। আর লিনিয়ার একটা কাঠামো আছে, এটা হচ্ছে হায়ারার্কিক্যাল। আর দেখো লিনিয়ার যেটা বলি, লিনিয়ার মানে হচ্ছে সরল রৈখিক, মানে সোজাসুজি যাবে। কীরকম, এই যে এটা হচ্ছে 1 নাম্বার পেজ নাম্বার 1 দিলাম, এটার সাথে আরও 2টা, এখানে একটা পেজ যুক্ত থাকলো, পেজ নাম্বার 2, হ্যাঁ পেজ নাম্বার 3, এরকম থাকবে। যদি এরকম সোজাসুজি যায় তখন এটাকে বলা হয় লিনিয়ার। আর এইটাকে বলা হয় হোম পেজ। এটাকে কোন পেজ বলা হয়? হোম পেজ। এই জন্য তোমার যে অংশগুলো দেখা যায় এটা হচ্ছে হোম পেজ নির্ভর ওয়েবসাইট, ঠিক আছে। এটা কোনটা? হায়ারার্কিক্যাল কাঠামো, যেটা এতটুকু মনে রাখবা। আরেকটা আছে যেটাকে বলা হয় নেটওয়ার্কিং কাঠামো। নেটওয়ার্কিং কাঠামো কীরকম, যে একটা পেজের সাথে, এরকম নেটওয়ার্কিং কাঠামো দেখবা একটা পেজের সাথে সবগুলা পেজ যুক্ত থাকে, এই যে এরকম সবগুলা পেজ যুক্ত থাকবে। অনেকটা হচ্ছে টপোলজির মতো, ঠিক আছে, অনেকটা টপোলজির নেয়, যে এরকম করে যুক্ত থাকবে। এরকম যদি থাকে এটাকে বলা হয় নেটওয়ার্কিং কাঠামো। এটার নাম কি? নেটওয়ার্কিং কাঠামো বলা হয়। আর এটা হচ্ছে লিনিয়ার, ওটা হচ্ছে হায়ারার্কিক্যাল। আশা করি জিনিসটা বুঝছো। এখন দেখো তো এই জন্য এই যে এটা কি লেখা ছিল, হোম পেজ নির্ভর একটা ওয়েবসাইট। হায়ারার্কিক্যাল কাঠামোটা কি? এটা হচ্ছে হোম পেজ নির্ভর ওয়েবসাইট। এরপরে দেখো ওয়েবসাইটের মূল পাতাকে কি বলা হয়? মূল পাতাকে বলা হয় কি? হোম পেজ। যেটা প্রথমে দেখা যায় এটার নাম কি? হোম পেজ। ওয়েবসাইটের কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়, যে কোনো সাইট থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়। এটা কোনটা? এটা জানতে হবে। এটা হচ্ছে কম্বিনেশন। এখানে কম্বিনেশনের আরেকটা বাংলা আছে, যেটাকে বলা হয় হাইব্রিড। এটাকে বলা হয় হাইব্রিড কাঠামো। তো অনেকগুলা পেজ যখন মনে রাখবা, যে তুমি সরাসরি যদি হোম পেজে ফিরে যেতে চাও, মনে করো যে পেজে আস্তে আস্তে তুমি 4 নাম্বার পেজে চলে আসছো ক্লিক করতে করতে, আবার মেন পেজে যেতে চাচ্ছ, তাহলে এটা কোন কাঠামোতে সম্ভব? সেটা হচ্ছে হাইব্রিড কাঠামো। এটা আবার কীরকম কাঠামো? ওই যে তোমার এটা মনে করো হায়ারার্কিক্যাল কাঠামো, একটা থেকে বের হয়েছে 2টা, হ্যাঁ, তো এখান থেকে আবার এরকম করে বের হইলো, এটার সাথে যুক্ত হইলো, হ্যাঁ, এটা কি আবার লিনিয়ার, এটার সাথে আবার আরেকটা যোগ হলো, মানে একসাথে সবগুলা পেজের একসাথে সমন্বয়, যেটা এটাকে বলা হয় কম্বিনেশন অথবা হাইব্রিড কাঠামো বলা হয়। এখন দেখো বলছে ওয়েব পেজ তৈরিতে কোন ভাষা ব্যবহার করা হয়? কোন ভাষা? প্রত্যাশিত HTML। তাহলে কি হবে? HTML। এরপর লেখা আছে HTML এর উদ্ভাবক কে? কে তৈরি করছিল এটা? টিমস বার্নার লি। নিচের কোনটি ওয়েব ব্রাউজার? বলো। আমি ব্রাউজারের নাম লিখে দিয়েছিলাম 5টা, তার মধ্যে প্রথমটাই ছিল ক্রোম। হ্যাঁ, গুগল তো হবে না, ফেসবুক হবে না, ঠিক আছে। তাহলে ব্রাউজার কোনগুলো? গুগল ক্রোম, তারপরে ছিল সাফারি, মাইক্রোসফট, এগুলো ছিল না। দেখো ইডু মানে কি? এডুকেশন। এটা কোন ধরনের ওয়েবসাইট? এটা হচ্ছে শিক্ষামূলক ওয়েবসাইট। কোন ধরনের ওয়েবসাইট? শিক্ষামূলক ওয়েবসাইট। দেখো এখানে 4টা অংশ আছে, 1 2 3 4। এগুলো কি নির্দেশ করে? এগুলো হচ্ছে আইপি অ্যাড্রেস, নট ইউআরএল। এগুলো কি? আইপি অ্যাড্রেস। বলে দিয়েছিলাম যদি 4টা অংশ থাকে, আইপি অ্যাড্রেস ভার্সন 4,
দেখো স্ট্যাটিক ওয়েবসাইট, এই যে আমাদের মেইন অংশে একটা চলে আসছে। স্ট্যাটিক ওয়েবসাইট অ্যান্ড ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কী? স্ট্যাটিক ওয়েবসাইট অ্যান্ড ডাইনামিক ওয়েবসাইট, দেখো আমি লিখে দিই স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক, স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্যটা কী? এটার পার্থক্যটা যদি দেখি, যে এটার মেইন পার্থক্য যে এটার কোনো কিছু মান পরিবর্তন করা যায় না, এটা পরিবর্তনশীল নয়, পরিবর্তনশীল নয়, এটা পরিবর্তনশীল নয়। হ্যাঁ, আর এটা কি? এটা পরিবর্তনশীল, পরিবর্তনশীল, এটা পরিবর্তন করা যাবে। এটা পরিবর্তনশীল নয়, এটা পরিবর্তন করা যাবে। এটা সহজে লোড হয়, এটা সহজে লোড হয়, কিন্তু ওটা সহজে লোড হয় না। এটা কি কি হিসেবে তৈরি করা হয়, মানে স্ট্যাটিক তৈরি করতে কারে কারে ব্যবহার করা হয়েছে, এটা এমসিকিউতে আসবে। একটা হচ্ছে HTML কাজে লাগছে, আর একটা হচ্ছে CSS। এই দুইটা কাজে লাগায়ে স্ট্যাটিক একটা ওয়েব পেজ তৈরি করা হয়েছে। আর এটা কে এটা HTML এর পাশাপাশি এই দুইটা তো আছেই, HTML তো আছেই, CSS তো আছেই, এর পাশাপাশিও PHP, তারপরে আছে কি জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, এগুলো আছে এর সাথে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এটা মনে রাখবা যে এটা পরিবর্তনশীল নয়। স্ট্যাটিক ওয়েবসাইট কি? স্ট্যাটিক ওয়েবসাইট এটা পরিবর্তনশীল নয়, বাট এটা পরিবর্তনশীল। এটা তৈরি করতে কারে কারে ব্যবহার করা হয়েছে স্ট্যাটিকে? HTML অ্যান্ড CSS। আর এইটা HTML CSS এর পাশাপাশি ব্যবহার করা হয়েছে PHP এবং জাভাস্ক্রিপ্ট। আরও কিছু অংশ আছে এখানে, যদি দেখি যে উদাহরণ হিসেবে দেখা যায়, এটা ডাইনামিকের উদাহরণটা কি হতে পারে? ডাইনামিকের উদাহরণ হতে পারে ইউটিউব কমেন্ট বক্স, এটা হতে পারে। এটা তোমার যা ইচ্ছা লেখা যায়, যে কেউ এখানে কোনো কিছু কমেন্ট করতে পারে, এজন্য এটা হচ্ছে ডাইনামিক। আর এটা হচ্ছে যে কোনো একটা কলেজ বা স্কুলের অ্যাবাউট আস যে একটা অংশ থাকে, এটা হবে স্ট্যাটিক ওয়েবসাইটের অংশ। আচ্ছা দেখো, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে দ্রুত লোড হয়। এটা কি হয়? দ্রুত লোড হয়। দেখো লেখায় আছে স্ট্যাটিক ওয়েবসাইট উন্নয়নের জন্য কোন ভাষা ব্যবহার করা হয়। স্ট্যাটিকের দুইটা অংশ ছিল, কে? একটা হচ্ছে CSS, আর সাথে কে ছিল? HTML, এটা থাকে, এই দুইটা ব্যবহার করা হয়। এখন দেখো কোন ধরনের ওয়েবসাইট ডেটাবেজের সাথে যুক্ত থাকে। ডেটাবেজের সাথে যুক্ত থাকে কোনটা? এটা হচ্ছে ওয়েবসাইট যুক্ত হচ্ছে ডাইনামিক, এটা ডাইনামিক। ক্রিকেট লাইভ, এই যে লাইভ যদি কোনো কিছু স্কোর দেখো ডাইনামিক, লাইভ স্কোর দেখলেই ডাইনামিক হবে, লাইভ কোনো কিছু দেখলেই ডাইনামিক হয়, এটা মনে রাখা লাগবে। বাংলাদেশের তৈরি প্রথম সার্চ ইঞ্জিন কোনটা? এটা তো জানতেই হবে, কি হবে? পিপিলিকা। কি হবে? পিপিলিকা হবে বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন। ইন্টারনেট সার্চ ইঞ্জিন নয় কোনটা? ইন্টারনেটে সার্চ ইঞ্জিন কোনটা হবে না? এদিকে দেখো কি লেখা আছে, ইন্টারনেট এক্সপ্লোরার, এটা হবে না। এখানে লেখা আছে HTTPS, এখানে এস এর এটা কি ছিল, ফুল ফর্মটা কি ছিল? সিকিউর, এটা ছিল সিকিউর। দেখো এখানে মনে হয় সিকিউর নাই, হ্যাঁ, এটা সিকিউরিটি আছে, সিকিউরিটি হবে না, এটা আসলে প্রশ্নটা ভুল আছে, এখানে হবে সিকিউর, সিকিউরিটি হয় না। এটা আমার এই টাইপিং মিস্টেক হয়েছে মেবি। লেখা আছে বল ইমেল, ইমেলে কোনটা ব্যবহার করা হয়? @ এটা তো জানার কথা, না জানলে আইসিটি পড়তে হবে না। HTTP এর পূর্ণরূপ কোনটা? দেখো প্রথমে এখানে হবে হাইপার, তাহলে হায়ার হবে না, এটা বাদ। এই যে এখানে দেখো হায়ার হবে না, এটা বাদ, দুইটা বাদ। তোমাকে বাদ দেওয়ার ট্রাই করতে হবে যে কোনটা কোনটা হবে না, তাহলে পারবা। তাহলে এই যে দেখো হাইপার, হাইপার ঠিক আছে। হাইপার টেক্স, দেখো এখানে প্রথমে আছে ট্রান্সফার, না, টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এরপরে দেখো হাইপার মিডিয়ায় উপাদান কোনগুলো হয়? হাইপার মিডিয়ার উপাদান টেক্সট, অডিও, ভিডিও, তিনটাই হবে, এটা তিনটাই হয়। স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে কোনটা ব্যবহার করা হয়? একটু আগে পড়লাম, বলো কোনটা? দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে HTML আর একটা হচ্ছে CSS। তাহলে কোনটা হবে? 1 আর 3। একটি ওয়েবসাইটের অংশ কি কি অংশ? এই যে বলছিলাম একটা ওয়েবসাইটের অংশ হচ্ছে তিনটায়। একটা হচ্ছে সার্ভার, যেখানে তথ্যগুলো জমা থাকে, আর কে তথ্যগুলো চাচ্ছে? এ হচ্ছে ক্লায়েন্ট। তাহলে হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে সার্ভার, হ্যাঁ, আর যে তথ্য চাচ্ছে সে হচ্ছে কি? ক্লায়েন্ট। আর এটার ভিতরে যেটা আদান প্রদান হয় এটাকে বলা হয় ডকুমেন্ট। তার মানে তিনটাই।
ওয়েব পেজ ডিজাইন করতে হলে বিভিন্ন ধরনের কোয়েরি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা লাগে। কোনটা ব্যবহার করা লাগে এগুলো কি জানো? না, এগুলো হচ্ছে সম্পূর্ণ তোমার যে আইসিটিতে 6টা চ্যাপ্টার আছে তার মধ্যে সবগুলো অংশ মিলে এটা দেওয়া হয়েছে। এটা কি মাই এসকিউএল হবে, এসকিউএল সার্ভার হবে, অরাকল হবে, তিনটাই হবে। এটা মুখস্থ রাখবা। দেখো ওয়েব পেজ তৈরি করতে কি লাগে, একটু আগে বললাম না, টেক্সট, অডিও, ভিডিও, তিনটাই হবে। টিমস বার্নারলি এর সাথে সম্পর্কযুক্ত কোনটা? ভালো মতো দেখো, টিমস বার্নারলি এর সাথে সম্পর্কযুক্ত ডাব্লিউ, হ্যাঁ এটা আমরা জানি ডাব্লিউ হবে, ওইটা বুঝো আর না বুঝো এটা হবে। গুগলের জনক, হ্যাঁ এটা কি গুগলের জনক হবে টিমস বার্নারলি? না, গুগলের জনকের নাম ছিল মেবি লোরি, অ্যান্ড তার ফ্রেন্ড একজন ছিল, শিওরলি মনে নাই, লোরি ছিল। তার মানে এটা হবে না, গুগলের জনক হবে না। তাহলে এটা যেহেতু হবে না, ওই যে ডাব্লিউ কথাটা আছে, HTML আছে, হবে 1 আর 3। হোম পেজ দেখার জন্য আবশ্যক কোনটা লাগে? একটা হোম পেজ দেখার জন্য হ্যাঁ তোমার ওয়েব ব্রাউজার লাগে, সার্চ ইঞ্জিন লাগে, ইন্টারনেট লাগে। তাহলে হোম পেজ অ্যান্ড মেইন অংশটা দেখার জন্য তোমার লাগবে ব্রাউজার অ্যান্ড ইন্টারনেট লাগবে, সার্চ ইঞ্জিন লাগবে না। সার্চ ইঞ্জিন তো তথ্য খুঁজবা জাস্ট। ইউআরএল এর অংশ কোনটা? ইউআরএল এর অংশ কোনটা? এখানে লেখা আছে প্রোটোকল নেম, হ্যাঁ হোস্ট নেম থাকবে, ডাইরেক্টরি নেম। এখানে ডাইরেক্টরি নেমটা থাকে না, ডাইরেক্টরি নেম থাকে না, তাহলে হবে 1 আর 2। ওয়েব ব্রাউজার হলো, দেখো ব্রাউজারের কথা আসছে, বলো ব্রাউজার কি? একটা হচ্ছে গুগল ক্রোম, বলেই দিয়েছিলাম 5টার নাম, পাঁচটার নাম কি ছিল? একটা হচ্ছে ক্রোম, প্রথমেই বলে দিয়েছিলাম ক্রোম, তারপরে কি বলছিলাম ক্রোমের পরে? সেটা ছিল মাইক্রোসফট। 3 নাম্বার কি ছিল? এই যে তোমার অপেরা, ঠিক আছে না, অপেরা। তারপরে কি ছিল? সাফারি, ঠিক আছে। আর এখানে কোনটা থাকে? গুগল ক্রোম, মাইক্রোসফট, অপেরা, সাফারি। তো দেখো তাহলে এটা কি হবে? গুগল ক্রোম অ্যান্ড সাফারি। আরও কি একটা অংশ ছিল ভুলে গেছি, দেখিও। এখন এখানে দেখো নিচের উদ্দীপকটি পড়ো এবং 62-63 নং প্রশ্নের উত্তর দাও। এখানে লেখা আছে দেখো, কামাল একজন ওয়েব ডেভেলপার, সে ক্লায়েন্টের জন্য www দেওয়া আছে a11news.com ওয়েবসাইট তৈরি করেন। ওয়েবসাইটটি ব্যবহার করে দেশ বিদেশে, এই যে দেশ বিদেশে মানে বাইরের দেশে খবর প্রচার করে অথবা জানা যায় সব কিছু। উদ্দীপকের তৈরিকৃত ওয়েবসাইটটি কোন প্রকৃতির? এটা হবে আন্তর্জাতিক, যেহেতু দেশ বিদেশের খবর আমরা জানতে পারি, দেশ বিদেশের খবর জানতে পারলে আন্তর্জাতিক হবে। এখন দেখো উদ্দীপকে কামালের তৈরি ওয়েবসাইটটি ডিজাইনের জন্য কি লাগবে? এটা হচ্ছে কি লাগে ডিজাইন করার জন্য ওয়েবসাইটটি তৈরি করে কোন ধরনের প্রোটোকল ব্যবহার? ওই যে প্রোটোকলের কথা বলেই দিছে, দেখো এখানে যেহেতু প্রোটোকল কথা বলছে, এটা চালাকি করে অ্যান্সার দেওয়া যায় না। দেখো চালাকি করে অ্যান্সার দেওয়া যায়। প্রোটোকল মানে কি? HTTP মানে কি? প্রোটোকল, P মানে প্রোটোকল। এখন দেখো রুমি কলেজে ভর্তির আবেদনের জন্য একটি সাইবার ক্যাফেতে গিয়ে একটি ইলেকট্রনিক ফর্ম পূরণ করে। ইলেকট্রনিক ফর্ম মানে হচ্ছে ল্যাপটপে বা কম্পিউটারেই ওই যে তথ্যগুলো দেওয়া লাগে, ওনাদের কলম দিয়ে লেখা লাগে না, ওটা দেওয়া থাকে, ওটা ফিল আপ করা লাগে। সেখানে বসে সে তার মোবাইলে পূরণকৃত ফর্মের আলোকে নির্দেশনামূলক একটি মেসেজ পায়, যা খুব ভালো কথা। তো এই জায়গার মধ্যে দেওয়া আছে দেখো 2 নং একটা উদ্দীপক দেওয়া আছে। 1 নং উদ্দীপকটি কোন প্রযুক্তির সেবাটি গ্রহণ করেছে? কোন প্রযুক্তি? এটা হচ্ছে ইলেকট্রনিক মেইল। এই যে সেই যে তথ্যটা পাইলো ইলেকট্রনিক মেইল, নাকি চিঠি আনে দিয়েছে ডাকঘর থেকে? জি না, তাহলে হচ্ছে এটা কি? ইলেকট্রনিক মেইল। 2 নংয়ের জন্য ওখানে কি কি ব্যবহার করা হয়েছে দেখো, 2 নংটা যদি আমরা আরেকটু দেখি, এই যে এটা ছিল, এখানে তোমার দেখো ক্রিকেট বোর্ড কথা আছে, হ্যাঁ ক্রিকেট বোর্ড, আর কিছু নাই। তাহলে এটা একটা HTML সিনট্যাক্স, হ্যাঁ এটা সঠিক, এটা হচ্ছে HTML এর একটা অংশ। তারপরে কে? এটা টেক্সট এডিটর হিসেবে কাজ করে, ব্রাউজার সফটওয়্যার হিসেবেও কাজ করে, হ্যাঁ এটা হবে। দেখো কিভাবে একটা HTML কে লেখা লাগে। তো সাধারণত আমরা এভাবে লিখি, মনে করো এই যে ডাইরেক্টরি লেখা যায় ডক্স টাইপ HTML, দেন এটা তারপরে আমরা কি লিখি? হেড, তারপরে লিখি আমরা কি? টাইটেল, ঠিক আছে। তারপরে ডট 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 দিয়ে টাইটেল ক্লোজ করলাম। এরপরে এই যে এখান থেকে হেড ক্লোজ করি, আমরা হেড ক্লোজ করলাম। এরপরে যা কিছু লেখা লিখবো কার ভিতরে লিখবো? বডির ভিতরে লিখবো। যা কিছু লেখা এই বডির ভিতরে, দেন আবার
বডি ক্লোজ হবে, যা কিছু লিখবো এর ভিতরে লিখবো। তারপরে আবার কে ক্লোজ হবে, HTML ক্লোজ হবে, HTML ক্লোজ হবে। কিন্তু ওই যে ডক্স টাইপ HTML এটার কিন্তু ক্লোজ হবে না, কারণ এটা একটা ডাইরেক্টরি হিসেবে কাজ করে, এটা কিন্তু HTML এর অংশ না, এটা HTML এর অংশ হবে না। এটা কি, এটা দিয়ে বোঝায় যে এটা HTML ভার্সন 5 দিয়ে তৈরি করা, মানে এটা ভালো, এটা ভালো কিছু বোঝায় যে HTML ভার্সন 5 দিয়ে এটাকে তৈরি করা হয়েছে, এটা অনেক ভালো একটা জিনিস। তবে এটা হচ্ছে ডাইরেক্টরি, এটা HTML এর অংশ না, তবে দেওয়া জরুরি। এইরকমও প্রশ্ন থাকে খ নম্বরে যে ডক্স টাইপ HTML এর অংশ নয় কিন্তু দেওয়া জরুরি কেন, এটা দিয়ে বোঝায় যে এটা ভার্সন 5 দিয়ে তৈরি করা হয়েছে, এটা দিয়ে বিভিন্ন নির্দেশনামূলক জিনিস বোঝায় যে এটা একটা HTML এর অংশ। আশা করি বুঝছো। এখন দেখো, ত্বরানের তৈরিকৃত সাইটটি লোডিং করার পরেও ডেটার নাম পরিবর্তন করতে পারছে না। যদি কোনো কিছু তুমি পরিবর্তন করতে না পারো, দেখো বলেই দিচ্ছে ডেটার নাম পরিবর্তন করতে পারছে না, তুমি একবার লিখলে আর পরিবর্তন করতে পারবে না। এটা কি, এটা হচ্ছে স্ট্যাটিক। কোনো কিছু যদি পরিবর্তন করতে না পারো তাহলে এটা হচ্ছে স্ট্যাটিক, পরিবর্তন করতে না পারলেই স্ট্যাটিক, আর যদি পরিবর্তন করা যায় তাহলে হচ্ছে ডাইনামিক। এই সমস্যা সমাধানের জন্য শিক্ষক তাকে কয়েকটি ভাষার কি ব্যবহার করার পরামর্শ দিলেন। তাহলে সমাধান করার জন্য কি লাগবে, সব লাগবে। তোমার অনেকগুলা জানি, আমি খালি বলছিলাম PHP না, ASP.ও হবে, JSP.ও হবে, এগুলো জানো না কিন্তু এগুলাও লাগবে, মুখস্থ রাখবা, লাগবে। এরপরে দেখো, দেখেই বোঝা যাচ্ছে, দেখো দেখি সুন্দর মতো একটা কি বোঝা যাচ্ছে, এটা পেজ নাম্বার 1, এটা পেজ নাম্বার 2, হ্যাঁ, এটা পেজ নাম্বার 3, মানে একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা এদিক দিয়ে যাচ্ছে। এইরকম যদি কাঠামো যায় এগুলোকে বলে লিনিয়ার। কোন কাঠামো এটা, এটা দেখে বোঝা যাচ্ছে কি কোন কাঠামো বলো, লিনিয়ার। লেখা আছে উদ্দীপক চিত্রটির সাথে ওয়েবসাইটের কোনটির মিল রয়েছে, এটা হচ্ছে লিনিয়ার। এখন যদি কোনো কারণে পেজ নাম্বার 4-এর সাথে 5কে যোগ করা হয়, 4 এবং 5 একসাথে যোগ করা হয় 2-এর সাথে, বুঝো এখানে 4 ও 5কে 2-এর সাথে যোগ করবা, এ 4 এবং 5 এটার সাথে আমরা যোগ করব। দেখো এটার সাথে যদি যোগ করি 4 এবং 5, ঠিক আছে, তাহলে বলো এটা কিসের মতো হয়ে গেল, হ্যাঁ। তো একটা থেকে দেখো কয়টা বের হয়েছে, সবগুলা বের হয়ে গেছে, তখন এটা হায়ারার্কিক্যাল কাঠামোতে পড়ে যাবে, এটা বুঝতে হবে। তাহলে ওয়েবসাইটের কাঠামো পরিবর্তন হবে নতুন করে HTML কোড লিখতে হবে না। এখানে HTML কোড কেন লিখবা, এখানে HTML কোড তো লেখালে মেমোরি স্পেস কম লাগবে, হ্যাঁ। তাহলে এটা কি হবে, 1 আর 3 হবে, কারণ এখানে HTML কোড তো আর লেখার দরকার নেই। এটার জন্য HTML কোড কেন লাগবে, এটার জন্য HTML কোড লাগবে না। এটা একটু দেখিও, মনে হয় প্রশ্নটা একটু কেমন জানি আছে, হ্যাঁ, এটা একটু দেখিও। তবে এটা HTML কোড হবে না। দিদার ও তার বন্ধুরা মিলে একটি ওয়েবসাইট তৈরি করলো এবং সেখানে ওয়েব পেজ সমূহ বহু স্তরে বিন্যস্ত। পরবর্তীতে ওয়েবসাইটটিকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলো। তাহলে এইটা বহু স্তরে বিন্যস্ত, পরবর্তীতে ওয়েবসাইটটিকে ইন্টারনেটের সাথে সংযোগ করলে, ইন্টারনেটের সাথে সংযোগ করা গেলে এটা কি হবে, এটা হচ্ছে নেটওয়ার্ক কাঠামো। এটা কি কোন কাঠামো হবে, নেটওয়ার্ক স্ট্রাকচার হবে, এটা হবে নেটওয়ার্ক স্ট্রাকচার। হ্যাঁ, গৃহীত পদক্ষেপ সমূহ হচ্ছে কি, ডোমেনের নাম রেজিস্টার করা, ওয়েব পেজগুলোকে সমান রাখা। এগুলোকে সমান রাখার দরকার নাই। সমান রাখা বলতে কি বোঝায়, তুমি মনে করো একটা থেকে বের করবা অনেকগুলো, এখন এখান থেকে তুমি কয়টা বের করবা তোমার হিসাব, এখান থেকে তুমি বের করবা না করবা, মনে করো করলাম না, কিন্তু এখান থেকে বের করলাম, তাহলে সমান রাখার দরকার নেই। তাহলে কোনটা অ্যান্সার হবে, 1 আর 3 হবে। অনেক জায়গায় এগুলো ভুলও দেয়। চলে আসো ওয়েব পেজ সম্পর্কে। ওয়েব পেজ সম্পর্কে জানতে গেলে এই যে দেখো, ফাঁকা এলিমেন্ট, যে আজ পর্যন্ত যে তোমার হয় নাই, আসে নাই, যে ফাঁকা এলিমেন্ট বা উপাদান, যেটাকে বলা হয় আমরা ফাঁকা ট্যাগ। দেখো তাকাও, এটা হচ্ছে ফাঁকা ট্যাগ। এটার আরেকটার নাম হচ্ছে এমটি ট্যাগ। কোন ট্যাগ, এমটি ট্যাগ। এমটি ট্যাগ মানে কি, ফাঁকা ট্যাগ। সাধারণত 4টা ট্যাগই আজ পর্যন্ত আসছে। 1 নাম্বার ট্যাগ আমি বললাম, 1 নাম্বার ট্যাগ বললাম ব্রেক, BR। 2 নাম্বার ট্যাগ বললাম ইমেজ, IMG। 3 নাম্বার ট্যাগ বললাম HR। 4 নাম্বার ট্যাগ বললাম মেটা। এই 4টা ট্যাগের বাইরে আজ পর্যন্ত আসে নাই, বুঝছো, এতটুকু মুখস্থ রাখবা। কেন এদেরকে ফাঁকা বা এমটি ট্যাগ বলা হয়, সাধারণত এদেরকে বাদ দিয়ে আমরা যে ট্যাগগুলা দেখি, যেমন আমি লিখলাম এদিকে TD, লেখার পরে TD ক্লোজ করি, এগুলাকে বলা হয় কন্টেনার ট্যাগ। শুরু আছে শেষ আছে, কন্টেনার ট্যাগ। কিন্তু এদের শুরু আছে বাট এদের কোনো শেষ নেই, মানে এরকম লেখার কোনো কি নেই, সিস্টেম নেই, শেষ ট্যাগ নাই, এরকম লেখার কোনো
সিস্টেম নাই, এরকম লেখা যায় না। যেহেতু এরকম মানে যার শুরু আছে শেষ নেই তাদেরকে বলা হয় ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ। এই 4টা ট্যাগ খালি মুখস্থ রাখবা, এনাফ। এই 4টা ট্যাগ মুখস্থ রাখলেই হয়ে যাবে, ঠিক আছে। তবে এখানে আরেকটা জিনিস আছে যে আমরা যেমন একটা ট্যাগের সাথে আরেকটা কথা লিখি, কিরকম লিখি? যারা ইমেজ ট্যাগ লিখতে জানো, ইমেজ ট্যাগ কীভাবে লিখি মনে আছে? ওই যে IMG লেখার পরে লিখতে হয় SRC সমান, এখানে কোন ছবিটা দিতে চাচ্ছ, এই যে ফটো ডট JPG দিলাম, সমান চিহ্নের পরে যাই লেখো ডাবল কোটেশন, এরকম 2টা ইনভার্টেড কমা দিতে হবে, এটাকে বলে ডাবল কোটেশন। তো এরকমভাবে লেখা লাগে, এটা হচ্ছে ফিক্সড, এভাবেই লিখতে হয় ইমেজ ট্যাগকে। ঠিক একইভাবে যখন মেটা ট্যাগ, যেহেতু এটার কাজ না এখানে, মেটা ট্যাগ লেখার পরে হ্যাঁ এটার সাথে একটা জিনিস লেখা লাগে সমান চিহ্ন পরে, তো এটাকে লিখতে হয় 4 সেট। কি লেখা লাগে? 4 সেট, এভাবে করে লেখা লাগে, তারপর সমান দিয়ে লেখা লাগে। শুধু এতটুকু মনে রাখবা, এনাফ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে দেখো নিচের কোনটি ফাঁকা ট্যাগ? ফাঁকা ট্যাগ কোনটা? মেটা ট্যাগ। ফাঁকা ট্যাগ কি? মেটা ট্যাগ। মেটা ট্যাগের কি বলছে? এলিমেন্টের কোন এলিমেন্টের ভেতরে থাকে, এটা কার ভিতরে থাকে মেটা ট্যাগটা? এটা মনে রাখতে হবে কার ভিতরে? হেডের ভিতরে থাকে, এটাকে হেডের ভিতরে লিখতে হয়, নট টাইটেল, হেডের ভিতরে। নিচের কোনটি মেটা ট্যাগের এলিমেন্টের অ্যাট্রিবিউট? এখানে ভালো মতো খেয়াল করবা, অ্যাট্রিবিউট অ্যান্ড অ্যাট্রিবিউট ভ্যালু অ্যান্ড কন্টেইনার, এখানে কয়েকটা কথা থাকবে। তাহলে দেখো সমান চিহ্নের আগে, সমান চিহ্নের আগে যে থাকে এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। কি বলে এটাকে? অ্যাট্রিবিউট। সমান চিহ্নের আগে যে থাকে তাকে বলা হয় অ্যাট্রিবিউট। আর সমান চিহ্নের পরে যে থাকে এটাকে বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু। এটাকে কি বলে? অ্যাট্রিবিউট ভ্যালু বলে, অ্যাট্রিবিউট ভ্যালু বলে। সমান চিহ্নের আগে যে থাকে তাকে বলা হয় অ্যাট্রিবিউট, সমান চিহ্নের পরে যে থাকে তাকে বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু। তাহলে এখানে কি হবে? তাহলে এটার অ্যাট্রিবিউট হবে 4 সেট, মনে রাখবে, এটা মুখস্থ রাখবা। আমেরিকান ইংলিশ, হ্যাঁ, রিজিয়ন কোড কোনটা? যেহেতু US আছে দেখবে US ইংলিশ কোড। এখন বাংলার জন্য লেখা আছে দেখো BNBD, এটা এগুলো মুখস্থ রাখবা, এগুলো আসে না খুব একটা, যেগুলো আসবে এগুলো পড়তে হবে। দেখো এখন HTML ট্যাগ, HTML ট্যাগ দেখো এটা কিন্তু 26-এ আসছিল, প্রশ্নটা দেখছো? এটা এখন কবে আসছে? 2026-এ। নিচের কোনটি HTML ডকুমেন্টের টাইপ ডিক্লারেশন বলা হয়? কোনটা এটা? ওই যে ডক্স টাইপ HTML। কিভাবে লিখি? এভাবে লিখি না, এভাবে লেখা যায় না, এখানে নাই, এখানেও নাই। এটা কি? এইভাবে লেখার বাদে কি দিতে হবে? এই যে ডাইরেক্টরি চিহ্নটা দিতে হবে, এটা অ্যান্সার। এখন এই যে এটা শিখতে গেলে একটু আলোচনা লাগবে, না হলে এটা পারা যাবে না। এটার একটু আলোচনা লাগবে, এটা আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, এটা ভালো করে তোমরা তুলো, এটা লিখে দিচ্ছি। এটা হচ্ছে তোমার, আমরা বলি সাধারণত RGB। কি বলি এটাকে? RGB। তো এখানে RGB হচ্ছে প্রথমটা, আর থেকে হচ্ছে রেড বুঝায়। কি বুঝায়? রেড। জি থেকে কি বুঝায়? গ্রিন। আর বি থেকে বুঝায় ব্লু, ঠিক আছে, মানে লাল, সবুজ, নীল, এতটুকু বুঝায়। তো প্রথম কন্ডিশনে তোমাকে লালকেই বসাতে হবে, ঠিক আছে। তো এটা বসানোর সিস্টেম কি? জোড়ায় জোড়ায় বসানো। কিভাবে বসাবো? জোড়ায় জোড়ায়। যেমন আমি যদি এরকম লিখি, আগে প্রথমে হ্যাশ দেওয়া লাগে, প্রথমে দিলাম এরকম হ্যাশ দিলাম, হ্যাশ দেওয়ার পরে লিখলাম যে FF, মানে জোড়ায় জোড়ায়, তার মানে লাল রঙটা নিছি। এরপরে দেখো 0 0, মানে এখানে জোড়ায় জোড়ায় লেখা লাগে 0 0, দেখো এটা। তার মানে এই যে প্রথম অংশ দিয়ে বোঝাচ্ছে যে এখানে লাল আছে আর কেউ নেই, তাহলে এই কালারটা কেমন হবে বলো? এটা হচ্ছে লাল কালার, এটা কেমন? লাল। এরপরে দেখো প্রথমে দিলাম 0 0, তারপরে দিলাম FF, তারপরে 0 0, তাহলে দ্বিতীয় নাম্বার কন্ডিশনে কে বসে বলো? মানে এই সিরিয়ালেই বসবে RGB, তার মানে এটা হচ্ছে গ্রিন, অর্থাৎ সবুজ হবে এটা। এরপরে দেখো 0 0 0 0 FF, মানে সবার শেষে, তাহলে এটা কি হবে বলো? এটা হবে নীল, ঠিক আছে, নীল। এরপরে দেখো মনে করো আমি সবগুলা রং নিছি, লাল নিলাম, পরের 2টা অ্যাপ দিয়ে বুঝাই সবুজ নিলাম, পরের 2টা অ্যাপ দিয়ে বুঝাই নীল নিলাম। যদি সবগুলা রঙেই নাও তখন এটা হয়ে যাবে, সবগুলা রং নিলে কি হয়? সবগুলা রং নিলে হয়ে যাবে সাদা হয়ে যাবে, এটা একদম কি হয়ে যাবে? একদম হোয়াইট হয়ে যাবে। এরপরে দেখো আমি কোনো রঙেই নিলাম না, কোনো রঙেই নিলাম না, তাহলে এটা কি হয়ে যাবে? কালো হবে, এটা
কালো হবে। এটা লিখে নাও ভালো করে। যদি প্রথম দুইটা রং নাও, মনে করো এফ 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 00, যদি প্রথম দুইটা রং নাও তাহলে এটা হবে হলুদ। এখানে তাহলে বুঝলাম যে লাল এবং সবুজ মিলে কী হবে, হলুদ হবে। এই 5টার বাইরে 6টা আছে, এই 6টার বাইরে আজ পর্যন্ত আসে নাই আর আসবেও না। এটাকে আর কিভাবে লেখা যায়, এটা অন্যভাবেও লেখা যায়। সেটা কি দেখো, আমি অন্যভাবে একটু লিখে দিচ্ছি। তো এই অংশটাকে লেখা যায় যে প্রথমে লিখলাম, দেখো এটার জন্য কিভাবে লিখব, RGB লেখার বাদে প্রথমে রংটা নিচ্ছি, পরেরগুলা নিই নাই। এটা লিখতে হবে 255, মানে এটা সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 255। তো 255 নিলাম, কমা দিলাম 00। তার মানে প্রথমে হচ্ছে রেড, পরেরটা হচ্ছে কে সবুজ, পরেরটাকে নীল, প্রথমটা নিচে রেড নিচে, বাকি দুইটা নিয়ে নেই, সুতরাং এটা লাল। ক্লিয়ার? দেখো সবুজ, এখন এটা পারবা, তাহলে RGB এটা কিভাবে লিখবো, 255 দ্বিতীয় অংশ নিলাম। নীল কিভাবে হবে, আবার RGB, লাল নিলাম না, সবুজ নিলাম না, নীল নিলাম, এটা নীল হয়ে গেল। হ্যাঁ, যদি সাদা হয় তাহলে কি করতে হবে, সবগুলা কালার নিতে হবে, 255 255 255 সবগুলা কালার নিলাম। যদি কালো করতে যাই কি করতে হবে, RGB, তাহলে 000 কোনোটাই নিলাম না। যদি হলুদ করতে যাই কি হবে, RGB 255 255 0, প্রথম দুইটা নিচ্ছি। আশা করি এতটুকু পার্ট বুঝছো। এটা সুন্দর করে স্ক্রিনশট মারে রাখো, তাহলে দেখো যদি এতটুকু পারো এখান থেকে একটা MCQ হয়। আশা করি বুঝছো। ওকে, আমরা দেখো নেক্সট পার্টে আসি। আচ্ছা, এখন বলো, দেখো দেখা যাচ্ছে না? হ্যাঁ বলো, দেখো সবগুলা রং আছে, সবগুলা রং থাকলে এটা কি হয়ে যাবে বলো, এটা কি হয়ে যায়, সবগুলা রং থাকলে এটা হয়ে যাবে সাদা। সবগুলা রং থাকলে কি হবে, সাদা। ফন্টের স্টাইল পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউটটি ব্যবহার করা হয়, ফন্টের স্টাইল। তাহলে এখানে ফন্ট ট্যাগ সম্পর্কে আবার জানতে হবে। দেখো একসাথে কতগুলো অংশ আছে, ঠিক না? তো ফন্ট ট্যাগ জানতে হবে। দেখো ফন্ট ট্যাগ হচ্ছে 3টা। ফন্ট ট্যাগ কয়টা, 3টা, বুঝো। ফন্ট ট্যাগ হচ্ছে কয়টা, 3টা। দেখো প্রথমে লিখতে হবে, দেখো ফন্ট এর সাথে লেখা লাগে ফন্ট ফেস। কি লেখা লাগে, ফন্ট ফেস, তারপরে সমান চিহ্ন দিয়ে কোনো কিছু লেখা লাগে। হ্যাঁ, তো ফন্ট ফেস বলতে বোঝায়, যদি ফেস কথাটা থাকে, যদি ফেস থাকে, এটা বোঝায় যে এটা কি বাংলা হবে ওই লেখাটা, নাকি ইংরেজি হবে, নাকি মানে কোন ভাষায়, নাকি হিন্দি হবে। মানে ওই ফেস দিলে বোঝায় যে এটা তুমি কোনটা ইউজ করতে চাচ্ছ, কোন ভাষায় লিখতে চাচ্ছ। আরেকটা হচ্ছে 2 নাম্বার ফন্ট, এটা বোঝায় সাইজ। সাইজ কি, ফন্ট সাইজ বলতে বোঝায় যে এটা কত বড় হবে, লেখাটা কত বড় বা ছোট হবে, কত বড় বা ছোট হবে। আরেকটা হচ্ছে ফন্ট কালার। ফন্ট কালার, এই ফন্ট কালার বলতে বোঝায় লেখাটা, এটা বুঝেই গেছো এটা দেখে, মানে রং কেমন হবে, লেখাটার রং কেমন হবে। তাহলে হচ্ছে 3টা। দেখো এটা কিন্তু ওই যে ফন্টের সাথে থাকবে, যেহেতু সমান চিহ্নের আগে আছে, বুঝো, সমান চিহ্নের আগে আছে, তাহলে এগুলো কি, এগুলো অ্যাট্রিবিউট নাকি অ্যাট্রিবিউট ভ্যালু, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। সমান চিহ্নের আগে যারা থাকে তারা অ্যাট্রিবিউট, সমান চিহ্নের পরে যারা থাকবে তারা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। তাহলে এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। তাহলে অ্যাট্রিবিউট কয়টা ফন্টের, 3টা। একটা হচ্ছে ফেস, একটা হচ্ছে সাইজ, একটা হচ্ছে কালার। বুঝছো? হ্যাঁ, এরপরে তাকাও, যদি হয়ে যায়, এখন দেখো ফন্ট স্টাইল, এটা ফন্টের স্টাইল হিসেবে থাকে। এই যে ফন্টের স্টাইলটা পরিবর্তন করতে গেলে কোন অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে হয়, এটা স্টাইল ব্যবহার করবা। এটা কি স্টাইল, এটা স্টাইল ব্যবহার করবো। স্টাইল পরিবর্তন করতে গেলে স্টাইল, হ্যাঁ, ফন্টের স্টাইলটা পরিবর্তন করতে গেলে। এরপরে দেখো এখানে যেহেতু বলেই দিছে, এরপরে দেখো কি লেখা আছে, ক্রমযুক্ত তালিকা প্রকাশের জন্য, তালিকা। তো এটা হচ্ছে ক্রমযুক্ত তালিকা। তাহলে যখন আমরা মানে দেখি, লিস্ট দেখি, অর্ডার লিস্ট অ্যান্ড আনঅর্ডার লিস্ট। এই যে প্রথমে লিখলাম হচ্ছে বাংলা, হ্যাঁ, তারপরে লিখলাম মনে করো ইংলিশ,
3 নাম্বার লিখলাম মনে করো আইসিটি, এরকম লিখি তো, এটা মনে করো 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তো এই অংশগুলো যখন লিখি তখন আমরা কি হিসেবে লিখি? তখন কিন্তু এলআই হিসেবে লিখি। যদি অর্ডার লিস্ট হোক প্রথমে কি লিখি? এলআই, এলআই লিখলাম, এটা বাংলা, এলআই ক্লোজ। পরেরটার জন্য আবার লিখলাম এলআই, হ্যাঁ, তারপর লিখলাম মনে করো এখানে ইংলিশ, আবার কি এলআই ক্লোজ। এই যে এগুলা লিখি, তাহলে এগুলো হচ্ছে লিস্ট যোগ করে। এগুলা কি যোগ করে? লিস্ট। তাহলে এখানে এখানে ক্রমযুক্ত তালিকা প্রকাশের জন্য কোন টেগটা ব্যবহার করা হয়? ক্রম। ক্রম হচ্ছে তোমার অর্ডার লিস্ট, ক্রম হচ্ছে কি অর্ডার লিস্ট। আর আর বাকি যে 3টা আছে দেখো, আনঅর্ডার লিস্ট কয়টা? যেটা হচ্ছে ইউএল, আনঅর্ডার লিস্ট 3টা। একটা হচ্ছে ডিক্স, আর আরেকটা হচ্ছে কি সার্কেল, হ্যাঁ, আরেকটা হচ্ছে স্কোয়ার। এই 3টা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আর ক্রমযুক্ত বোঝাতে এইগুলা দিয়ে কিন্তু ক্রম বোঝায় না। আমি যদি এরকম বলি যে এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে বাংলা, তুমি কি বলতে পারবা এটা কয় নাম্বারে? না। কিন্তু আমি বললাম এটা 101 ইংলিশ, মনে করো, তাহলে আমি বলতে পারবো যে এটা হচ্ছে 101 নাম্বারে আছে ইংলিশ। তাহলে এটা হচ্ছে ক্রম বোঝায় যে হ্যাঁ এটা হচ্ছে 101 নাম্বারে আছে, কিন্তু এটা দিয়ে তুমি বুঝবা না এটা কয় নাম্বারে আছে। তা ক্রম বুঝাইতে অর্ডার লিস্ট ব্যবহার করতে হয়। ক্রম বুঝাইতে অর্ডার লিস্ট। এস আর সি কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? এটা কখন ব্যবহার করা হয়? এটা তো ইমেজ ট্যাগ, এটা জানো। যখন আমরা লিখি IMG, তারপর লিখি SRC সমান, এভাবে লিখি, তাহলে এই অ্যাট্রিবিউটটা যে সমান চিহ্নের আগে যে থাকে সেটাকে বলা হয় অ্যাট্রিবিউট। তাহলে এটা ইমেজ ট্যাগে ব্যবহার করা হয়। দেখো এখানে লেখা আছে, বুঝো, খুবই ইজি একটা প্রশ্ন, অ্যান্সারও দেওয়া আছে। ওয়েল টাইপ মানে হচ্ছে অর্ডার লিস্ট টাইপ এ, কিন্তু শুরু হয়েছে 3 থেকে। টাইপ হচ্ছে এ, তার মানে ABCD থেকে শুরু হবে, তবে বড় হাতের অক্ষর, যেমন 1 2 হবে না, ABCD থেকে শুরু হবে, 3 4 হবে না, সংখ্যা হবে না। টাইপ বলে দিচ্ছে এগুলো হচ্ছে ABCD, কিন্তু শুরু হবে কোথা থেকে? 3 থেকে। তাহলে দেখো A B C D, তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে এই যে 3 থেকে শুরু হবে হচ্ছে C থেকে শুরু হবে, CD। এই যে অ্যান্সার এটা, নট এবি। এরপরে দেখো HTML এর সবচাইতে ছোট ট্যাগ। দেখো সবচেয়ে ছোট ট্যাগ কোনটা? দেখবা যে হেডিং ট্যাগের মধ্যে সবচাইতে যদি ছোট ট্যাগ বলো, হেডিং ট্যাগ টোটাল হচ্ছে 6টা। হেডিং ট্যাগ কয়টা? 6টা। যেমন হচ্ছে আমরা লিখি H1, তারপর হচ্ছে H2, এরপর হচ্ছে H3, হ্যাঁ, এরকম হচ্ছে H4, তারপরে H5, H6, 7 কিন্তু নাই। সবচেয়ে বড় ট্যাগ হচ্ছে H1, সবচেয়ে ছোট ট্যাগ হচ্ছে H6, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে বড়, আর এটা কি সবচেয়ে ছোট, এটা হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে এটা কোনটা হবে বলো? সবচেয়ে ছোট ট্যাগ কোনটা হবে? সবচেয়ে ছোট হবে H6। HTML এর কোন অ্যাট্রিবিউটের সাথে অন্য কোনো এলিমেন্টের অংশ যুক্ত থাকে? এটা মনে রাখবে, এটা হচ্ছে স্প্যান, কোল স্প্যান, রো স্প্যান যে ব্যবহার করি না, একটার সাথে আরেকটা অ্যালাইন করা থাকে। চলে আসো, এখানে লেখা আছে দেখো HTML কোড। HTML এর কোড, এটা মনে রাখার মানে কিভাবে লিখবা, এটা প্রশ্ন থেকে তারপরে যাবা, বুঝো। পি, আপাতত মনে করো পি বাদ দাও, এটা দিয়ে বুঝাই এটা যে প্যারাগ্রাফ। এখানে তোমার এ ছিল, এখানে প্রশ্নটা ভুল আছে, এখানে এ ছিল, ঠিক আছে। এই যে লেখা আছে দেখো এ লেখা আছে, এ লিখলাম। সুপ মানে কি? উপরে। সুপ মানে কি? উপরে। তাহলে কে উপরে যাবে? 2 উপরে যাবে, লিখলাম 2। তারপর দেখো বি, এটা হবে না, তাহলে বি থাকলো বি। এখন কি? সাব মানে নিচে, কে নামবে নিচে? 2, তাহলে কি হবে? এর উপরে 2, বি এর উপরে নিচে, তাহলে হচ্ছে এটা অ্যান্সার, বুঝছো? এরপর দেখো সবচাইতে বড় হেডিং ট্যাগ কোনটা? সবচাইতে বড় H1, একদম ইজি, ঠিক না? নিচের কোনটি টেক্সট এডিটর হিসেবে কাজ করে? নিচের কোনটি টেক্সট এডিটর হিসেবে কাজ করে? এটা 2026-এও আসছিল। তাহলে এটা কাজ করে নোটপ্যাড, জাভা। এটা কোনটাকে কাজ করে? নোটপ্যাড, জাভা, পাইথন, অরাকল। টেক্সট এডিটর হিসেবে এরা সবগুলো কাজ করে, ঠিক আছে, কিন্তু সবচেয়ে বেশি কাজ করে নোটপ্যাড আর জাভা, এটাই দিও। HTML এর সম্পূর্ণ কন্টেন্ট কার ভিতরে থাকে? HTML এর সব কিছু থাকে HTML এর ভিতরে। কার ভিতরে? HTML শুরু থেকে শেষ পর্যন্ত সব সম্পূর্ণ যেহেতু থাকে, সম্পূর্ণ কন্টেন্ট কথাটা থাকলে HTML এর ভিতরে থাকবে, সম্পূর্ণ কন্টেন্ট থাকবে HTML এর ভিতরে। কিন্তু যদি কথা থাকে যে সব কিছু লেখা হয় কার ভিতরে, তাহলে বডির ভিতরে। সব কিছু লেখা হবে বডির ভিতরে। এক লাইন নিচে নামার জন্য কোন ট্যাগ ব্যবহার করবো? এটা জানো, ব্রেক ট্যাগ। কোন ট্যাগ? ব্রেক ট্যাগ। কোন ট্যাগ? ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগ ব্যবহার করলে এক লাইন নিচে নামে যাবে। দেখো ওয়েল টাইপ, টাইপ বলছে এ, টাইপ কি? এ মানে হচ্ছে ABCD দিয়ে সব কিছু শুরু হবে, ঠিক আছে, অর্ডার লিস্ট।
তাহলে এ বি সি ডি দিয়ে শুরু হবে ছোট হাতের, কিন্তু শুরু হবে কত 4 থেকে। তাহলে 4 কোনটা? এ বি সি ডি, মানে ডি থেকে শুরু হবে। কোথা থেকে শুরু হবে? ডি। তাহলে কোনটা আছে? ডি ই এফ। নিচের কোনটি টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট হিসেবে কাজ করে? দেখো এখানে টেক্সট ফরম্যাটিং কোনগুলো? টেক্সট ফরম্যাটিং বুঝবা যাদের লেখাটার কোনো পরিবর্তন ঘটে। লেখার যদি পরিবর্তন ঘটে, কেমন আমি যদি ব্যবহার করি, যেমন আমি যদি ব্রেক ব্যবহার করি, লেখার কোনো পরিবর্তন ঘটছে না, এটা খালি এক লাইন নিচে নামে গেছে। কিন্তু আমি যখন ব্যবহার করব বি, বি মানে বোল্ড, মনে করো এখানে লেখা থাকলো ডাইনামিক, ডাইনামিক, তাহলে এটা কি লেখাটা কি হয়ে গেল বলো দেখি? লেখাটা কিন্তু ওটা কিন্তু বোল্ড হয়ে গেছে, মোটা হয়ে গেছে। যদি ইটালিক ব্যবহার করে লেখাটার পরিবর্তন ঘটে গেল, বাঁকা হয়ে গেছে। তো যেটা দিয়ে তোমার লেখাটার কোনো ডিজাইনটার চেঞ্জ হয়ে যাচ্ছে, ওইটা হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। তাহলে হচ্ছে এটা বি। কোন ট্যাগ এটা বলো? বোল্ড। নিচের কোনটি এমটি ট্যাগ যার শুরু আছে শেষ নেই? এমটি ট্যাগ টোটাল কয়টা? 4টা বলে দিছিলাম। এটা হচ্ছে এইচআর। আর কাকে বলছিলাম বলো? ব্রেক ট্যাগ। আর কাকে? ইমেজ। আর কোনটা? মেটা। আর একটা হচ্ছে এইচআর। এই 4টা হচ্ছে সাধারণত কি এমটি ট্যাগ হিসেবে কাজ করে। নতুন ট্যাবে উইন্ডোজ ওয়েব পেজ খুলতে ব্যবহৃত কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? খুবই ইম্পর্টেন্ট। বুঝো, আমরা এই যে নতুন একটা ওয়েব ট্যাবে আমরা খুলবো, এটা হচ্ছে লিঙ্ক ট্যাগ। কেমন? এই যে আমরা লিখি না, এদিকে তাকাও, এ লিখলাম HREF দিলাম, হ্যাঁ, তারপর লিখি হচ্ছে ডাবল কোটেশন www.dpc.com দিলাম, ঠিক আছে? তো এইদিকে দিলাম। তো এখানে এভাবে করে আমরা মিছায়া দিই। দেওয়ার বাদে দেখো যে ডাবল কোটেশন এটা দিলে তুমি এখানে যাই লেখো না কেন, এখানে লিখলাম মনে করো ডাইনামিক কথাটা লিখলাম, তাহলে ডাইনামিকে ক্লিক করলে কি ঢুকে যাবে? ওই ডাইনামিক ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে? তো এইটা কি হয় মনে করো, এটাই হচ্ছে মনে করো একটা পেজ, আমি ডাইনামিকে ক্লিক করলাম, তো ওই জায়গার মধ্যেই ডাইনামিক ওয়েব পেজটা খুলে গেল। আমি চাচ্ছি যে আমি আবার যদি আগের পেজে যেতে চাই, কী করতে হবে? তোমার আবার কিন্তু ব্যাক ক্লিক করা লাগে এই কর্নারে। তো আমি চাচ্ছি যে না, ব্যাক ক্লিক করব না, নতুন একটা ওয়েব পেজ খুলবে, একই সাথে আমি 2টা পেজ দেখব। তাহলে এই জায়গাটার ভিতরে যেমন HREF সমান www.dpc.com দিলাম, হ্যাঁ, তখন এখানে দিতে হবে টার্গেট, TARGET, টার্গেট সমান ডাবল কোটেশন আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিলাম, হ্যাঁ, তারপরে দিবা তুমি ডাইনামিক, তারপরে দিব ডাইনামিক, ক্লোজ করব। তাহলে দেখো এই যে তুমি টার্গেটটা ব্যবহার করছো, এটার জন্য তোমার নতুন একটা পেজ খুলে যাবে। তাহলে একটা নতুন ওয়েব পেজ খুলতে কি ব্যবহার করতে হয় বলো? হ্যাঁ, কোন অ্যাট্রিবিউট? এখন বুঝো আবার অ্যাট্রিবিউট কোনটা? ওই যে সমান চিহ্নের আগে যে থাকে সেটা অ্যাট্রিবিউট, আর সমান চিহ্নের পরে যে থাকে সেটা কি অ্যাট্রিবিউট ভ্যালু। তাহলে এটা কি হবে? এটা হবে টার্গেট। এটা কি হবে? অ্যাট্রিবিউট কি হবে? টার্গেট। সিএসএস এর পূর্ণরূপ কি? ক্যাসকেডিং স্টাইল শিট, ক্যাসকেডিং স্টাইল শিট, এটা হবে ক্যাসকেডিং স্টাইল শিট, মুখস্থ রাখবা এটা। দেখো HTML ট্যাগের কোন চিহ্ন ব্যবহার করতে হয়? ইয়া, এত কঠিন না? কি হবে এটা? কত কঠিন দিছে না? দেখো HTML এর সিনট্যাক্স কোনটা ব্যবহার করতে হয়? এই সিনট্যাক্সটা আসলে এটাও ঠিক আছে, হ্যাঁ, তবে এটা কিন্তু এইভাবে ছিল না। বোল্ড ট্যাগ ভুল আছে, কারণ শুরু আছে শেষ না, এখানে দেখো শেষটা ঠিক মতো দেয় নাই। আর এই চিহ্নটা দেখো উল্টা করে ঘোরানো আছে, এটাও হবে না। তাহলে ইটালিক ট্যাগটা ঠিক আছে, এটাও ঠিক আছে, কিন্তু এখানে এটা ছিল না আর কি, প্রশ্নের মধ্যে এটা ছিল না, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। দেখো নিচের কোনটি এমটি ট্যাগ? ফাঁকা ট্যাগ কোনটা? এই যে HR, ফাঁকা ট্যাগ ছিল টোটাল কয়টা? 4টা, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। দেখো কোনো ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করার জন্য, দৃষ্টিনন্দন মানে কি? সুন্দর করবা, তুমি কোনো কিছু সুন্দর করবা, শুধু লেখলেই হবে না, ওটাকে ডিজাইন দিতে হবে, কালারিং করতে হবে সুন্দর মতো, হ্যাঁ, এটা হচ্ছে কি CSS দিয়ে কালারিং করতে হয়। এরপরে দেখো HTML এর সবচেয়ে বড় ট্যাগ, HTML এর সবচেয়ে বড় ট্যাগ, এটা কয়বার বললাম? সবচেয়ে বড় ট্যাগ হচ্ছে H1। আর সবচেয়ে ছোট কোনটা? এটা, এটা সবচেয়ে কি ছোট, বাকিগুলা বলতে কিছু নাই, এটা সবচেয়ে ছোট, ওটা সবচেয়ে বড় ট্যাগ, এটা তাহলে অ্যান্সার এটা। নিচের কোনটি ওই কোনো ট্যাবে কি বলছে অ্যাট্রিবিউট থাকে? ও আচ্ছা, কোন ট্যাগে অ্যাট্রিবিউট থাকে? কোন ট্যাগে আমরা যত ধরনের কন্ডিশন দিই, কোন ট্যাগে দিই? মনে করা এই যেখানে দেখলাম TD, এখানে দিলাম TD, তারপরে দিলাম অ্যালাইন সমান দিলাম সেন্টার, সাপোজ অ্যালাইন সমান সেন্টার, তারপর এখানে মনে করো নাম দিলাম রাফি, হ্যাঁ, তারপরে আবার TD ক্লোজ। তাহলে বুঝো কন্ডিশন দিই কোনটাতে? শুরুর ট্যাগে নাকি শেষের ট্যাগে? শেষের দিকে TD তে দিই না, শুরুর ট্যাগে দিতে হবে। তাহলে যে কোনো ধরনের কন্ডিশন কোথায় দিব? প্লেস করব
প্রথম ট্যাগে দিতে হয়, শুরুর ট্যাগে। ফাঁকা ট্যাগ কোনটা? ব্রেক। ফাঁকা ট্যাগ কোনটা? ব্রেক। 4টা ট্যাগ ছিল। নিচের কোনটা ফরম্যাটিং ট্যাগ? একটু আগে বললাম ফরম্যাটিং ট্যাগ কোনগুলো? ফরম্যাটিং ট্যাগ হচ্ছে যেটা লেখাটার পরিবর্তন ঘটে যাবে, ডিজাইন চেঞ্জ হয়ে যাবে, লেখার কালার চেঞ্জ হয়ে যাবে। যেমন হচ্ছে বড় ছোট, দেখো লেখাটা পরিবর্তন ঘটে গেছে, কিন্তু ওয়েল, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এদের লেখার কোনো পরিবর্তন ঘটবে না। এটার বড় ছোট হয় না, এটা জাস্ট কি বোঝায়? সিরিয়ালটা বোঝায়, যে সিরিয়ালটা ঠিক আছে কিনা। আচ্ছা, এ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, ওখানে ক্লিক করবা ঢুকে গেল। এখানে লেখার কোনো চেঞ্জ হয় না, লেখাটার ধরনটা চেঞ্জ হয় না, কিন্তু বিগ মানে লেখাটা বড় হয়ে গেল। এই যে লেখাটার সাইজ বড় হয়ে যাওয়া, ছোট হয়ে যাওয়া, লেখাটা বোল্ড হয়ে যাওয়া, ইটালিক হয়ে যাওয়া, এগুলো হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। লিস্ট তৈরি করতে কোনটি ব্যবহার করা হয়? লিস্ট, লিস্ট, লিস্ট। লিস্ট কোনটা? আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। আচ্ছা, এখানে বড় হাতের আছে, ঠিক আছে, বড় হাতের আছে। তো স্যার এখানে বড় হাতের হলে কি হবে? আচ্ছা বুঝো, আমরা যখন এরকম লিখি না, HTML, তারপরে লিখলাম মনে করো হেড, এরকম করেই তো লিখি। আচ্ছা, এরকম লিখলে কি হতো? HTML, তারপর লিখলাম হেড, HEAD। এটা দিলে কি হবে? এটা কি কাজ করবে? কাজ করবে। যেহেতু বড় হাতের লিখলেও কাজ করবে, ছোট হাতের লিখলেও কাজ করবে, সুতরাং এটা কেস সেন্সিটিভ ভাষা নয়, এটাকে বলা হয় কেস সেন্সিটিভ ভাষা। এটা খ নম্বরে আছে, ভাষা নয়। কেন এটা কেস সেন্সিটিভ ভাষা নয়? কারণ এটা বড় হাতের অক্ষরের উপর নির্ভর করে না, ছোট হাতের অক্ষরের উপর নির্ভর করে না, এই জন্য এটা কেস সেন্সিটিভ ভাষা নয়। ছোট হাতের অক্ষরগুলোকে বলা হয় লয়ার কেস। কোন কেস? লয়ার কেস। আর বড় হাতের গুলাকে বলা হয় আপার কেস। কোন কেস? আপার কেস। ঠিক আছে, আমরা বলি ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ঠিক এইভাবে। তাহলে বড় হাতে লিখলেও কোনো প্রবলেম নাই, ছোট হাতে লিখলেও কোনো প্রবলেম নাই। সুতরাং HTML এর ভাষা, এই ল্যাঙ্গুয়েজটা একটা কোন ভাষা? কেস সেন্সিটিভ ভাষা নয়। এরপরে দেখো স্টাইল অ্যাট্রিবিউটটি কোনটার ক্ষেত্রে? স্টাইল। তো ওই যে আমাদের যেটা দেখতে হবে যে কোন জায়গায় ভুল আছে, এটা খুঁজতে হবে। আচ্ছা, কখনো এরকমভাবে দেখো, প্রথমেই আমরা এই জায়গার মধ্যে একটা ভুল খুঁজে বের করতে পারি যে ডাইভ ডট ডট স্টাইল হবে না, এটা ভুল, এটা ভুল আছে। ডাইভ স্টাইল ঠিক আছে, সমান চিহ্ন দিছে, ডাবল কোটেশন দিছে। সবার শেষে, এই যে সবার শেষে, এটাও হবে না, এটা এখানে দেওয়া যায় কিন্তু এটা হবে না। কালার ফল্ট, না এখানে দুইবার হবে না, এই যে এটা হয় না, তাহলে এটা হবে খ। কি হবে? খ অ্যান্সার হবে। এটা কিছু কিছু জিনিস দেখতেই হবে, হ্যাঁ, কিছু কিছু দেখবা। ডোমেন নেম হলো কি? ডোমেন নেম কার? একটা ওয়েবসাইটের স্বতন্ত্র নাম, এটা তো জানো, এটা তো মুখস্থ। ডোমেন নেম কি? ওয়েবসাইটের একটা স্বতন্ত্র নাম। কোনটি সঠিক HTML কোড? দেখো ভালো মতো দেখো, যদি সমান চিহ্নের পরে আমরা যাই ব্যবহার করি না কেন, ডাবল কোটেশন দিতে হবে, তাহলে এটা নাই, এটা ভুল, ভুলটা খুঁজো। এরপর দেখো পি সাইজ, এভাবে লেখা যায় না। এখন দেখো টেবিল রো স্প্যান, টেবিলের ক্ষেত্রে কোনোদিন রো স্প্যান হয় না, এটা ইউজ করা যায় না, তার মানে এটা ঠিক আছে। দেখো এটা HREF, তারপরে ডাবল কোটেশন দিয়েছে, এখানে ক্লোজ করছে, ডকুমেন্ট লিখছে এ, মানে এটা ঠিক আছে এক কথায়, ঠিক আছে। ওকে, দেখো HTML ট্যাগের চিহ্ন কোনটা? ইয়া, এটা রিপিট প্রশ্ন, তাহলে কোনটা ট্যাগ? এটা না। HTML ট্যাগের পি, দেখো এখানে বুঝো, তাহলে পিটা বাদ দাও, পি বাদ দিলাম। এইচ আছে, এইচ, দেখো লেখা আছে সুপ, সুপ মানে কি? উপরে, সুপ মানে কি? উপরে, তারপরে আছে ও, হ্যাঁ। তো এই যে এইচ উপরে টু, তারপরে ও। যারা সায়েন্সের স্টুডেন্ট অনেকে এরকম করে ভুল দেখায়, এটা ভুল দেখায়, কারণ এটা উপরে উঠছে, এটা বুঝতে হবে, খেয়াল করা লাগবে। নিচের কোনটা ফাঁকা ট্যাগ? বলো ফাঁকা ট্যাগ কোনটা? ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগ কি? ফাঁকা ট্যাগ। দেখছো একই প্রশ্ন বারবার আসছে, ঠিক আছে। HTML একটা কি? মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML একটা কি? মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হেডিং ট্যাগ কয়টি? 6টি। একটু আগে তো বললাম হেডিং ট্যাগ কয়টা? 6টা। ওই যে H1 থেকে যে H6, H1 থেকে H6 পর্যন্ত কয়টা আছে? 6টা ট্যাগ, মনে রাখতে হবে। HTML এর বাংলা ফন্ট ব্যবহারের জন্য, আচ্ছা কোনো লেখা বাংলা হবে না হিন্দি হবে না ইংরেজি হবে, এটা দিয়ে কোনটা বোঝায়? ফেস বোঝায়। কি বোঝায়? ফেস। আর এখানে এগুলো তো হবে না। HTML এর সবচাইতে ছোট আকারের ফন্ট, এইটা হচ্ছে এখানে ভুল আছে, লেখাটা ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে সবচাইতে ছোট কোনটা বলো? H6। সবচাইতে বড় কোনটা? H1। সবচাইতে বড় ট্যাগ কোনটা? H1। এখানে দেখো ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত এদেরকে সবগুলোকে কি বলে? এটাকে বলা হয় HTML এর উপাদান। কি বলে? HTML উপাদান বলে, এলিমেন্ট বলা হয়। দেখো HTML ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না কোনটার?
বলো কোনটা থাকে না? 4টা ট্যাগ বলছিলাম, একটা হচ্ছে ব্রেক, আর একটা কি ইমেজ, আর কি বলছিলাম HR, আর একটা বলছিলাম মেটা। এই 4টা ট্যাগের কি থাকে না? ক্লোজিং ট্যাগ থাকে না। নিচের কোনটা এমটি ট্যাগ? বলো ওই যে HR এমটি ট্যাগ। নিচের HTML ট্যাগটি ড্রপ ডাউন বক্স তৈরি করতে কোনটা ব্যবহার করা হয়েছে? সিলেক্ট। এটা মুখস্থ করে নিবা। ড্রপ ডাউন বক্স তৈরি করতে কি ব্যবহার করা হয় বলো? সিলেক্ট। এটা দিয়ে সাধারণত সেভাবে হয় না, কিন্তু দেখো দিছে, ঠিক আছে? যেহেতু বোর্ডে আসছে আমাদেরকে পড়তে হবে, বোর্ডে আসছে যেহেতু পড়া লাগবে। আচ্ছা দেখো HTML কোড P আছে, থাক। CH এটা হবে না, এগুলো ভুল আছে, এগুলা উঠে গেছে টাইপিং মিস্টেকে। তাহলে CH দিলাম। সুপ, সুপ মানে কি না? সাব আছে, সাব, SUB, সাব। সাব মানে নিচে নামে যাবে, 3 নিচে নামবে, আবার CH থাকবে। এই যে এগুলা হবে না, এই অংশগুলো হবে না। তাহলে কোনটা হবে অ্যান্সার? এটা। দেখো HTML কোড P, H আছে, এগুলা হবে না। তাহলে H। সুপ, সুপ মানে কি? উপরে উঠলো, আর ও থাকে গেল, হ্যাঁ, ও থাকে গেল। তাহলে কোনটা অ্যান্সার? এটা। এই মানে হচ্ছে রিপিট প্রশ্ন হয়েছে আর কি, কয়েকবার রিপিট প্রশ্ন হচ্ছে। তাহলে এই যে হচ্ছে 2, পি এর উপরে 2 লেখা, এটা কি কোন ট্যাগ ব্যবহার করবা? কিভাবে করবা? 2 থাকলে কি ব্যবহার করতে হয়? সুপ না সাপ? উপরে মানে সুপ, উপরে থাকলে সুপ, সুপার স্ক্রিপ্ট। RGB একটু আগে পড়লাম আমরা, RGB 55, 255, 255, সবগুলা রং নিলে কেমন হয়ে যায় বলো? এটা সাদা হয়ে যায়। সবগুলা রং নিলে সাদা হয়ে যায়, ঠিক আছে? এরপরে দেখো প্রথম 2টা রং নিছি, তারপরেরটা নেই নাই, বলো এটা কি হবে? প্রথম 2টা রং নেওয়া হয়েছে, কারে কারে নিলাম? এটা হচ্ছে লাল, আর এটা হচ্ছে সবুজ। এই 2টা রংকে মিক্স করলে কেমন হবে? হলুদ। কেমন হবে? হলুদ। ফন্টের নাম পরিবর্তন করার জন্য, ফন্টের নাম, যদি কোনো কিছু নাম পরিবর্তন করতে চাই তাহলে কোন অ্যাট্রিবিউটটা ব্যবহার করব? ফেস। মানে আসলে আমরা এটা বাংলায় দেখতে চাচ্ছি না ইংরেজিতে দেখতে চাচ্ছি, এটার জন্য ফেস ব্যবহার করা লাগে। HTML এর বৈশিষ্ট্য কি কি? এটা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা HTML-কে বর্ধিত করার ক্ষমতা রাখে। হ্যাঁ, এটা কোড লিখতে সিনট্যাক্স মনে রাখতে হয় না। এটা হচ্ছে তোমার এটি ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি, এটা হবে। দেখিও যে ট্যাগের শুরু আছে কিন্তু সকল বস্তু শেষ ট্যাগ থাকে না, তাকে কোন ট্যাগ বলে? এমটি ট্যাগ। শুরু আছে শেষ নেই, তাহলে কোন ট্যাগ? এমটি ট্যাগ। এটা হচ্ছে এমটি ট্যাগ। HTML ফাইল এডিট করার জন্য কি কি লাগে? দেখো এটা 26-এর প্রশ্ন, ঠিক আছে না? এটা দেখো, এটা হচ্ছে কত? 26-এর প্রশ্ন। HTML এর ফাইল এডিট করার জন্য নোটপ্যাড প্লাস প্লাস লাগে, সাবলাইম টেক্সট লাগে, নোটপ্যাড, 3টাই লাগবে, 3টাই। এটা হচ্ছে রিপিট প্রশ্ন। দেখো আবার 23-এও আসছে, আবার 26-এও আসছে। তালিকা তৈরি করার জন্য, তালিকা মানে হচ্ছে লিস্ট, লিস্ট তৈরি করার জন্য কোনটা লাগে? লিস্ট। দেখো এটা হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, লিস্ট, 3টাই। HTML এর ওয়েব পেজ তৈরি করার জন্য আমরা কি হিসেবে সেভ করি? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। HTML লেখে এটাকে যে আমরা সেভ করব, কি নামে সেভ করব? এটা নামে সেভ করতে হবে .html অথবা .stm, এই 2টা দিয়ে সেভ করা যায়, আর অন্য কোনো কিছু দিয়ে যায় না। যেমন এখানে টেক্সট দিয়ে সেভ করা যাবে না, এই 2টা দিয়ে সেভ করা লাগে। একটি HTML ফাইলে কি থাকে? দেখো শুরু ট্যাগে HTML থাকে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু প্রতি জোড়া শুরু এবং শেষ ট্যাগ থাকে না। প্রত্যেকটা ট্যাগের কি শুরু এবং শেষ ট্যাগ থাকে? না। যেমন হচ্ছে ইমেজ ট্যাগেরই তো শুরু শেষ নাই, ব্রেক ট্যাগের শুরু শেষ নাই, মেটা ট্যাগের শুরু ট্যাগ নাই, শুরু আছে শেষ নাই। এটা দেখো abc.com অ্যাড্রেসটিতে বিভিন্ন অংশ, প্রোটোকল, ডোমেন নেম, ডাইরেক্টরি, পাথ, কী হবে? 3টাই। এগুলা দেখো অনেকবার আলোচনা করা হয়েছে, হ্যাঁ, এগুলো পড়িও। দেখো 131 নম্বর প্রশ্নটা দেখো, লেখা আছে PI ইটালিক একটা ট্যাগ, তারপর হচ্ছে লিঙ্ক করা ট্যাগ। কি ব্যবহার করা হয়েছে? এখানে টেবিল ব্যবহার করা হয়েছে? কোনো দিন না। এখানে কই টেবিল নাই, তার মানে 2 আর 3 অ্যান্সার। কোনটি ইটালিক ট্যাগ? আই ট্যাগ কি হিসেবে লেখা যায়? মনে রাখবা, এমফেসিস তো হবেই না, তাহলে কি হবে? ইটালিক সবগুলা যদি পুরো অক্ষরটাই লেখো তাও হবে। ফন্ট ট্যাগের কাজ করে ওয়েবসাইটে কি করা হয়? এটা কি করা হয়? টেক্সটের ফন্ট ঠিক করা যায়। টেক্সটটিকে লিস্ট আকারে সাজানো যায়। টেক্সটের রং পরিবর্তন করা যায় না। এটা হচ্ছে ফন্টটা ঠিক করা যায় এবং কি করা যায়? রং পরিবর্তন করা যায়, কিন্তু লিস্টকে এটা সাজানো যায় না। HR ট্যাগ হলো কি? কন্টেনার ট্যাগ না। কন্টেনার ট্যাগ কারা? যার শুরু আছে
এবং শেষ আছে, এবং শেষ আছে, শুরু আছে এবং শেষ আছে, তাকে কি বলে? কন্টেনার ট্যাগ। তাহলে এছাড়া একটা ফরম্যাটিং ট্যাগ অ্যান্ড এমটি ট্যাগ। তাহলে এটা কন্টেনার ট্যাগ যেহেতু হলো না, তাহলে 2 আর 3 অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো ব্রেক ট্যাগের HTML ট্যাগে থাকে না, এটা কি HTML ট্যাগ এ থাকে না, কি থাকে না? ক্লোজিং ট্যাগ থাকে না। তাহলে থাকে না হচ্ছে ক্লোজিং ট্যাগ। ঠিক আছে, তো এটা তো সত্য। তো ওপেনিং ট্যাগ থাকে না, ক্লোজিং ট্যাগ থাকে না। ঠিক আছে, টেক্সট ফিল্ড ওপেনিং ট্যাগ থাকে না। কি বলছে যে ব্রেক ট্যাগের HTML ট্যাগে থাকে না, ওপেনিং ট্যাগ তো থাকে। তাহলে ক্লোজিং ট্যাগ আর হচ্ছে টেক্সট ফিল্ড, এই দুইটা হবে। HTML বর্ডারে অ্যাট্রিবিউট ভ্যালু লিখতে গেলে বর্ডার প্রদর্শিত হবে না। আমরা যখন লিখি দেখো, আমরা এরকম লিখি না, TABLE টেবিল বর্ডার। টেবিল বর্ডার সমান আমরা সবসময় লিখি 1 ডাবল কোটেশন দিই, দেন সেল স্পেসিং দিই, সেল প্যাডিং দিই, এই দুইটা দিই। তাহলে দেখো বর্ডারের জায়গায় তুমি 0 লেখো, যেমন 1 2 3 4, এটা যদি 0 দিয়ে দাও এখানে, তাহলে দেখো কোনো বর্ডার দেখাবে না। যদি 1 দিয়ে দাও, তাহলে এই যে এরকম করে বর্ডার চলে আসবে। তাহলে যদি বর্ডার যেহেতু প্রদর্শিত হচ্ছে না, বলছে বর্ডার প্রদর্শিত হবে না, তাহলে না কথাটা দেখো পরের লাইনে আসছে, এটা অনেকে কনফিউশনে পড়ে যায়, ভুল দেখায়। তাহলে বর্ডার 0। ওয়েবসাইটের ঠিকানাকে এই যে এস 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 মানে কি? HTTPS। এস মানে কি? সিকিউর। কই? এই যে সিকিউর, এস মানে সিকিউর। ওকে, তাহলে দেখো ওয়েবসাইটে ফটো যোগ করার জন্য কোনটা লাগে? দেখো ফটো ইমেজ পুরো অংশটা লেখা যায় না, এখানে ইমেজ HR না, এভাবে লেখা যায় না। দেখো তোমরা জানো ইমেজ SRC এভাবে লিখতে হয়। তাহলে অ্যান্সার এটা। HTML এটা কি? এটা হচ্ছে তোমার লেখা সহজ, কেস সেন্সিটিভ। এটা কি হয় না? কেস সেন্সিটিভ নয়, মানে বড় হাতের লেখার উপর নির্ভর করে না, ছোট হাতে লিখলেও হ্যাঁ এটা তোমার কোনো কিছু তারতম্য পড়বে না। তার মানে হচ্ছে এটা হবে না, কেস সেন্সিটিভ হবে না, কেস সেন্সিটিভ নয় হবে। তাহলে 1 আর 3 অ্যান্সার। এখন দেখো নিচের কোন ট্যাগের এলিমেন্ট থাকে না? এই যে যার শুরু আছে শেষ নেই, এদের কি থাকে না? এই হচ্ছে ট্যাগে থাকে না। তাহলে হচ্ছে ব্রেক ট্যাগ অ্যান্ড ইমেজ ট্যাগ। HTML এর ওয়েব পেজ তৈরি করার জন্য কি হিসেবে যোগ করি আমরা? দেখো একটু আগে এটা দেখলাম, 1 আর 2, এই দুইটা হিসেবে লেখা হয়। এদিকে দেখো যে ফন্টের কালার দেওয়া আছে কত? ফন্টের কালার হচ্ছে রেড। বুঝো ফন্টের কালার কি? রেড। এখানে কন্টেইনার, কন্টেইনার বলতে বোঝায় কন্টেন্ট। এটা কন্টেন্ট লেখা আছে না, কন্টেন্ট কোনটা? দেখবা যে ওই যে মেইন অংশে যেটা থাকে এটাকে বলা হয় কন্টেন্ট। এটা কি? এটা হচ্ছে কন্টেন্ট। তাহলে কন্টেন্ট হচ্ছে কি? ICT। আর অ্যাট্রিবিউট ভ্যালু, ভ্যালু কোনটা? সমান চিহ্নের পরে যারা থাকে এরা হচ্ছে ভ্যালু, সমান চিহ্নের পরে যারা থাকে এরা ভ্যালু। তাহলে রেড হবে আর এরিয়াল হবে। তাহলে এটা এটা। দেখো এখানে লেখা আছে যে পি একটা ট্যাগ, পিটা বাদ দাও আপাতত, হিসাবে আনা হচ্ছে ইউ আন্ডারলাইন ডিলিট। তাহলে হচ্ছে নিচে দাগ আর কাটা পড়বে, এই যে আন্ডারলাইন অ্যান্ড ডিলিট। কোনটিতে HTML এক্সামের স্থলে PNG যদি এটা ব্যবহার করি তাহলে কোনটা হবে? দেখো যদি এটা আমরা লিঙ্ক হিসেবে ব্যবহার করি তাহলে কিভাবে ব্যবহারটা করব? এদিকে যদি তাকাই, ওই যে যখন ইমেজ ট্যাগটা ঢোকাবো, যেমন এখানে তো ইমেজেই নাই, এটা বাদ পড়ে গেল। আর ইমেজ SRC একসাথে দুইটা ঢুকাইতে হবে। দেখো ইমেজ তো শুরুই করছো না, তাহলে এটা বাদ পড়ছে। ইমেজ শুরু আছে, হ্যাঁ এ ট্যাগ আছে, এটা হয়েছে। যেমন এটাতে যেমন শুরু ট্যাগ নাই, আছে নাই, তার মানে অ্যান্সার গ। এটা বুঝতে হবে যে কোনটা আছে আর কোনটা নাই। এখানে লেখা আছে দেখো আনঅর্ডার লিস্ট টাইপ। আনঅর্ডার লিস্ট টাইপ হচ্ছে কি আছে এখানে? সার্কেল। তাহলে দুইটা এখানে বুঝবা যে এখানে কোনটা, যেটা ভরাট থাকে না এটা লিখতে হবে সার্কেল। আর এটাও কিন্তু হয়, এটাও হয়, এরা দুজন কি? স্কোয়ার। ঠিক আছে, আর এটাকে বলা হয় ডিস্ক, DISC ডিস্ক। উদ্দীপকে দেখো এটা বলছে যে 3 নাম্বার লাইন, 3 নাম্বার লাইনে লেখাটা কীরকম হবে? 1 2 3 S3 কি হবে? S3। দেখো এখানে লেখা আছে উদ্দীপকে অ্যাট্রিবিউট কোনটি? ভালো মতো দেখো, সমান চিহ্নের আগে যে থাকে সে অ্যাট্রিবিউট, সমান চিহ্নের পরে যে থাকে অ্যাট্রিবিউট ভ্যালু। তাহলে অ্যাট্রিবিউট হচ্ছে সাইজ, অ্যাট্রিবিউট কি? সাইজ। এখানে দেখো তোমার একটা বলছে আউটপুট কি হবে? আনঅর্ডার লিস্ট টাইপ ডিস্ক। তাহলে চিহ্নটা দেখে বোঝা যাচ্ছে ডিস্ক। ডিস্কের চিহ্ন কোনটা বলো?
ঘ, অ্যান্সার কত? ঘ। এরপরে দেখো ঘুরে ফিরে এই জিনিসগুলো আসছে বারবার না, তাহলে এলিমেন্ট কন্টেন্ট কোনটা? যেটা এই যে মিডিলে থাকে, এখানে যেটা থাকে এটাকে কি বলা হয়? কন্টেন্ট। কন্টেন্ট হচ্ছে টেক্সট। অ্যাট্রিবিউট কোনটা? সমান চিহ্নের আগে যেটা থাকে অ্যাট্রিবিউট, তাহলে কি হবে? স্টাইল। কি হবে? স্টাইল। এই যে ভর্তি ফর্ম, এটা এই প্রশ্নটা আগে পড়ানো হয়েছে, হ্যাঁ, এটা তোমরা পড়ে নিও, এটা আগে পড়ানো হয়েছে। এটা কি? এটা টাইটেলের মধ্যে দেওয়া আছে, এইচ আর ব্যবহার করছে, আর ইউ আন্ডারলাইন ব্যবহার করছে, আর এজ ব্যবহার করছে। উদ্দীপক দিছে? দিছে। আচ্ছা, এখানে বলছে যে ওয়েবসাইটটি আউটপুট কি দেখাবে? এটা আন্ডারলাইন দেখাবে, ছিল ওখানের মধ্যে ছিল, উদ্দীপকটা দেখে নিবা, এটা কি ছিল? আন্ডারলাইন ছিল। উদ্দীপকের সপ্তম লাইনটি পার্সোনাল ওয়েব যদি ক্লিক করো, ক্লিক করে যদি নতুন ওয়েব পেজ খুলে, নতুন কোনো একটা পেজ খুলে, এটা কি? অ্যাঙ্কর ট্যাগ হিসেবে কাজ করে। কোন ট্যাগ? অ্যাঙ্কর ট্যাগ। দেখো ঘুরে ফিরে ওই জিনিসগুলো আসছে। দেখো এই প্রশ্নটা ভালো মতো খেয়াল করো। মিস্টার কামাল তার ওয়েব পেজের ইমেজ সংযোজন করলো, কিন্তু কোনোভাবে ইমেজ প্রদর্শিত হচ্ছে না। তাহলে এই ট্যাগের পিছনে কি রয়েছে? মানে কোনটার সাথে সঙ্গতিপূর্ণ? তাহলে এখানে বলে দিছে যে ইমেজের কথা বলছে, এখানে ইমেজের সাথে কি এখানে কোনো ইমেজ দেখা যায় না? তাহলে যেহেতু ইমেজ নেই, ইমেজ একটা এমটি ট্যাগ, যার শুরু আছে শেষ নেই, ব্রেক ট্যাগেরও শুরু আছে শেষ নেই, বাকিগুলো কিন্তু হবে না। তাহলে এটা অ্যান্সার। বলছে কার সাথে মিলছে? হ্যাঁ, এগুলো আগে পড়ছি আমরা, এটা পড়িও। দেখো আর কয়েকটা দেখাই। এখন লেখা আছে উদ্দীপকে কন্টেন্ট কথা বলছে। কি বলছে? কন্টেন্টকে, যেটা হচ্ছে দেখো এই ট্যাগ এই দুইটার ভিতরে যেটা থাকবে এটাকে বলা হয় কন্টেন্ট। তাহলে কে? বাংলাদেশ হচ্ছে কন্টেন্ট। উদ্দীপকে অ্যাট্রিবিউট ভ্যালু কি বলছে? ভ্যালু হচ্ছে সমান চিহ্নের পরে যে থাকে এটাকে বলা হয় ভ্যালু। তাহলে কি হবে? সেন্টার। ঘুরে ফিরে একই বলছে, দেখো রেড, হ্যাঁ, কালার কি বলছে? রেড। তাহলে যদি এখানে রেড হয়, তাহলে বলো রেড কোনটা হবে? এই যে এটা, কারণ প্রথমটা হচ্ছে রেডের ঘর, পরেরটা গ্রিন, পরেরটাকে ব্লু। আশা করি বুঝছো, এগুলো সহজ জিনিস, ঠিক না? দেখুন HTML এক্সাম শব্দের জন্য ব্যবহৃত ট্যাগের অ্যাট্রিবিউট কি হতে পারে? এখন দেখো অ্যাট্রিবিউট কথাটা বলছে, অ্যাট্রিবিউট হচ্ছে কালার। আচ্ছা, এটার জন্য তো যেহেতু এটা ফন্টের কথা দেওয়া আছে, তাহলে কি হতে পারে? ফন্টের সাথে যায় কে? ফন্টের সাথে তিনজন যায়, একটা হচ্ছে ফেস, একটা সাইজ, আর একটা হচ্ছে কালার। হ্যাঁ, এই তিনটা যায়, তাহলে 2 আর 3। ফন্টের সাথে বলছে ওই অ্যাট্রিবিউট ভ্যালুটা কার সাথে যায়? এ ট্যাগের অ্যাট্রিবিউট কে? এ ট্যাগের সাথে কয়জন থাকে? দেখো এটা পরে না হলে পারবা না। এ ট্যাগের সাথে কয়জন থাকে? এ ট্যাগের সাথে যদি আমরা দেখি, ওই যে লেখা যায় HREF সমান, এখানে আমরা একটা কথা লিখি, ঠিক আছে, তারপরে আবার লিখি আমরা টার্গেট সমান চিহ্ন দিই, এরকম থাকলো। তাহলে এই জায়গার মধ্যে অ্যাট্রিবিউট দুইটা অ্যাঙ্কর ট্যাগের, একটা হচ্ছে HREF আর একটা হচ্ছে কে? টার্গেট, এই দুইটা। তাহলে বুঝো যে এ ট্যাগের অ্যাট্রিবিউট কোনটা হবে? এ ট্যাগের অ্যাট্রিবিউট হবে টার্গেট। কে হবে? টার্গেট অ্যাট্রিবিউট। আর কে হয়? ওটা নাই। হ্যাঁ, তাহলে হচ্ছে লিঙ্ক ট্যাগ কোনটা? এটা বোঝা যাচ্ছে এ হচ্ছে লিঙ্ক ট্যাগ, এখানে ক্লিক করলে ঢুকে যাবে লিঙ্ক ট্যাগ। দুইটা HTML-কে যদি দুইটি HTML ডকুমেন্টের সংযোজকগুলোকে কি বলে? এগুলো হচ্ছে হাইপারলিঙ্ক। যদি কোনো কিছুকে সংযোগ করতে চাও, হ্যাঁ, ঢুকাইতে চাও, একটার ভিতর আরেকটা ঢুকাইতে চাও, এটাকে বলা হয় হাইপারলিঙ্ক অথবা লিঙ্ক। ওয়েব পেজের এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য কোনটা ব্যবহার করা হয়? এটা হচ্ছে লিঙ্ক ট্যাগ। এক থেকে আরেকটাতে গেলে এটা লিঙ্ক ট্যাগ ব্যবহার করতে হয়। দেখো HTML এর লিঙ্ক কোনটা? ওই যে ঘুরে ফিরে একই প্রশ্ন, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, বলছে অ্যাট্রিবিউট ভ্যালু। বলো ভ্যালু কোনটা? সমান চিহ্নের পরে যে থাকে কে? সেন্টার। টেবিল ট্যাগের ব্যবহৃত, টেবিলে আমরা কোন অ্যাট্রিবিউটটা ব্যবহার করি? টেবিলের পরে দেখো, টেবিল যখন লিখি কি লিখি? টেবিল বর্ডার সমান লিখি। তাহলে এই যে সমান চিহ্নের আগে কে থাকে? অ্যাট্রিবিউট। তাহলে এটা কি হবে? বর্ডার। একটি ওয়েবসাইটের কয়টা অংশ থাকে? রিপিট প্রশ্ন, 3টা অংশ থাকে। কোনটি সঠিক ট্যাগ? দেখো ইমেজ ট্যাগ কীভাবে লিখতে হয় এটা জানো, পুরো ইমেজ কথাটা লেখা যায় না। SRC আগে তো কোনো দিন হবে না, ইমেজ SRC.jpg
এটা হবে, কিন্তু এইভাবে লেখা যায় না। যাবে? এইভাবে করে ইমেজ লেখা যায় না। তাহলে অ্যান্সার কত? ঘ। HTML সাইজ এক্সটেনশন মানে কি হিসেবে আমরা সেভ করি? সেভ হচ্ছে দুইটা নামে সেভ করা হয়, একটা হচ্ছে HTML আর একটা কি .stm হিসেবে সেভ করি। ঠিক আছে? একটি ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয়? এটা হচ্ছে তোমার সার্ভারে রাখা হয়। কোথায় রাখা হয়? সার্ভারে রাখা হয়। আরেকটা দেখো, লিস্টে আইটেম যোগ করার জন্য, কোনো একটা লিস্টে যদি আমরা আইটেম যোগ করতে চাই, যেমন লেখা আছে প্রথমে 1 নাম্বার দিলাম হচ্ছে বাংলা, হ্যাঁ, 2 নাম্বার দিলাম মনে করো ইংলিশ, 3 নাম্বার দিলাম হচ্ছে কে মনে করো ICT। এগুলো হচ্ছে আইটেম যোগ করার জন্য এগুলো আমরা কিভাবে লিখি? এলআই হিসেবে লিখি। কি হিসেবে লিখি? এলআই। এটা এলআই শুরু করি, আবার এলআই শেষ করি, ঠিক কি না? এভাবে। তাহলে আইটেম কোনো কিছু যোগ করতে চাইলে এলআই হিসেবে শুরু করতে হয়, শেষ করা লাগে। দেখো এখানে লেখা আছে লিস্টে আইটেম যুক্ত করার জন্য কোন ট্যাগটা আমরা ব্যবহার করব। তো এখানে লিস্ট হচ্ছে কি, ওই যে এলআই। এখানে হচ্ছে আইটেম যোগ করা বোঝায়। আইটেম যোগ করা বলতে কি বোঝায়? মনে করো যে এখানে লেখা আছে 1 দিয়ে লেখা আছে বাংলা, 2 ইংলিশ, 3 ICT। এই যে এগুলো অর্ডার লিস্টগুলো, এদেরকে বলা হয় আইটেম। এগুলো কি? আইটেম। কোনো কিছু আইটেম যখন যোগ করি তখন আমরা কি লিখি না? মনে আছে না? হ্যাঁ, এগুলো হচ্ছে অর্ডার লিস্ট, এটা ঠিক আছে, কিন্তু আমরা লেখার সময় লিখি এলআই দিয়ে লিখি বাংলা, হ্যাঁ, দেন কি লিখি? এলআই ক্লোজ করি। ঠিক আছে? তো এই যে লিস্টে যদি কোনো কিছু আইটেম আমরা যোগ করতে চাই তখন এদেরকে বলা হয় এলআই। এরপরে দেখো ওয়েব পেজের মধ্যে লিঙ্ক, যদি কোনো কিছু লিঙ্ক কথা থাকে, কথাও যদি লেখা থাকে লিঙ্ক অথবা হাইপার লিঙ্ক কথাটা থাকে, সব সময় আমরা ব্যবহার করব। এবং এর আদর্শ যদি বলা হয় আইডিয়াল ফরম্যাটটা কিভাবে লিখি আমরা, দেখো এটাকে দুইভাবে লেখা যায়। একটা AHREF = ডাবল কোটেশন, কোনো কিছু এখানে থাকলো, দিলাম হচ্ছে www. লেখলাম হচ্ছে dynamic.com। ঠিক আছে? তো এটা গেল হচ্ছে ঠিক এইভাবে করে লেখা যায়। এটার সাথে যদি অন্য কিছু আমরা যোগ করতে চাই, যে এইটাকে আমরা অন্য একটা পেজের মধ্যে লিখবো, তখন এই কমটাকে বাদ দিয়ে, দেখো কমটাকে বাদ দিয়ে আমরা কি লিখি? এখানে ডাবল কোটেশন আমরা ক্লোজ করি। দেন কি করব? ওই যে টার্গেট কথাটা লেখা লাগে, টার্গেট = দেন লিখবা ব্ল্যাঙ্ক। এটা লিখলে কি হয়? যে তোমার যেই পেজটা ছিল এটা অন্য একটা নতুন পেজে গিয়ে ওপেন হবে। তো এই জায়গার মধ্যে আর এখানে আরেকটা কথা বলে দিই, যে সমান চিহ্নের আগে যারা থাকে, এই সমান চিহ্নের আগে যারা থাকে এদেরকে কি বলা হয়? অ্যাট্রিবিউট। তাহলে এই জায়গার মধ্যে দেখো অ্যাট্রিবিউট কিন্তু দুইটা, একটা হচ্ছে HREF আর একটা কি? টার্গেট। এখানে অ্যাট্রিবিউট কয়টা? দুইটা। ঠিক আছে? তো এই যে কোনো কিছু লিঙ্ক মানে হচ্ছে এটা হচ্ছে হাইপার লিঙ্ক অথবা লে। এখানে দেখো লিঙ্ক ট্যাগ কোনটি? ওই যে আবার প্রত্যেকটা বোর্ডে আসা। তো এই জায়গার মধ্যে বলো, এই জায়গার মধ্যে হচ্ছে অ্যাট্রিবিউট কোনটা? অ্যাট্রিবিউট হচ্ছে HREF, আর অথবা যদি পুরোটাই লেখো তখন কি হবে? টার্গেট। তাহলে লিঙ্ক ট্যাগের তোমার দুইটা হচ্ছে অ্যাট্রিবিউট থাকে, একটা হচ্ছে HREF আর একটা কি? টার্গেট। নেক্সট দেখো HTML এর লিঙ্ক ট্যাগের সিনট্যাক্স, মানে সাধারণত আমরা কোনটা দিয়ে লিখি? তাহলে এখানে তোমার সিনট্যাক্সটা এটা দেওয়া আছে, AHREF, এখানে URL, এটা একটা ঠিকানা মনে করো দেওয়া আছে, এখানে আছে লিঙ্ক। এই জায়গার মধ্যে ক্লিক করলে নতুন এক জায়গায় গিয়ে ওপেন হবে। দেন AHREF এর এটার ফুল ফর্মটা কি হবে? এটা হবে হাইপারটেক্সট রেফারেন্স হবে। ঠিক আছে? এটা ভালো মতো খেয়াল রাখবা, রেফারেন্স। দেখো HTML এর লিঙ্ক ট্যাগ দেখো কতবার আসছে, সিলেক্ট বোর্ড 19। ওই যে লিঙ্ক ট্যাগ কোনটা? একটি পেজের সাথে অন্য একটি পেজের সংযোগ, কোনো কিছু যদি তুমি কানেক্ট করতে চাও, সংযোগ করতে চাও, তাহলে এই জায়গার মধ্যে ওই যে হাইপার লিঙ্কটা ইউজ করা লাগে। হাইপার লিঙ্ক হলে একটার ভিতরে একটা ঢুকে যায়। আচ্ছা, যাদের ক্লাসটা ধরতে সমস্যা হচ্ছে, এর আগে আমি আরও 2টা ক্লাস নিয়েছি, দেখবা যে মোটামুটি তোমার 2 ঘন্টার মতো ক্লাস আছে, ওইটা ভালো মতো দেখে আসে তারপর এখানে আসবা। এরপরে দেখো একটি পেজের সাথে অন্য একটি পেজের সংযোগ স্থাপন করাটাকে কি বলে? লিঙ্ক।
কই এই যে হাইপার লিঙ্ক অথবা লিঙ্ক। হাইপার লিঙ্কে কী রয়েছে, একাধিক ফাইলের সংযোগ, হ্যাঁ একাধিক অনেকগুলো ফাইল একসাথে কানেক্ট করা যায়, একাধিক ওয়েব পেজকেও সংযোগ করা যায় এবং একাধিক ফিল্ডের সংযোগও করা যায়, একটার সাথে আরেক জায়গায় কি যায় কানেকশন করা যায়, অনেকগুলো জিনিসকে একসাথে ঢোকানো যায়। তাহলে এটা হচ্ছে কি সম্পূর্ণগুলোই। দেখো এ ট্যাগের সাথে অ্যাট্রিবিউট একটু আগে আলোচনা করলাম যে এখানে অ্যাট্রিবিউট কিন্তু দুইটা, কোনটা, ওই যে সমান চিহ্নের পরে কে ছিল বলো দেখি, AHREF, আর একটা ছিল কি বলো টার্গেট। টার্গেট কি ছিল ব্ল্যাঙ্ক, ঠিক আছে। তাহলে সমান চিহ্নের আগে ছিল টার্গেট, এই সমান চিহ্নের আগে কি ছিল HREF। তাহলে এখানে কয়টা, দুইটা, 1 আর 2, তাহলে অ্যান্সার হচ্ছে এটা, ব্ল্যাঙ্ক হবে না। আবার যদি বলা হয় তাহলে ব্ল্যাঙ্কটা কি, ব্ল্যাঙ্কটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। কি বলা হয়, অ্যাট্রিবিউট ভ্যালু। আরেকবার যদি বলি, সমান চিহ্নের আগে যারা থাকে এদেরকে বলা হয় অ্যাট্রিবিউট এবং সমান চিহ্নের পরে যারা থাকে তাদেরকে বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু। দেখো সার্চ ইঞ্জিন কোনটা, এখানে সার্চ ইঞ্জিন দেখো অনেক ক্লাস করছি আমি, তো সার্চ ইঞ্জিন হচ্ছে একটা গুগল আর একটা কি ইয়াহু, মজিলা হবে না, মজিলা একটা কি, মজিলা হচ্ছে ব্রাউজার। হাইপার লিঙ্কে কি ব্যবহার করা হয়, তথ্যবহুল হয়ে ওঠে, হ্যাঁ কম সময় লাগবে, সময় সাশ্রয়ী, আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন দেখায়, হ্যাঁ তিনটাই। দেখো উদ্দীপকটা পড়তে বলছে, আগে উদ্দীপকটা পড়ো। কি বলছে যে এই ট্যাগটা বোল্ড করা আছে, কি লেখা আছে কলেজ রেজাল্ট, এরপরে লেখা আছে এটা একটা লিঙ্ক, ঠিক আছে এখানে লিঙ্ক দেওয়া আছে, তার মানে এটা একটা লিঙ্ক, এটা হচ্ছে বোল্ড। তো এই জায়গার মধ্যে কোনটি সঠিক, এই জায়গার মধ্যে দেখো হাইপার লিঙ্ক আছে, আছে এই জায়গার মধ্যে কোনো জায়গায় ইমেজ আছে, ছবি আছে নাই, তাহলে ইমেজ যেহেতু বাদ, এটা বাদ দিয়ে দাও, ইমেজটা বাদ, তাহলে কি হবে ফরম্যাটিং হবে। ফরম্যাটিং কোনগুলো আসলে, ফরম্যাটিং হচ্ছে তোমার লেখাটার ডিজাইনটা যদি চেঞ্জ হয়, লেখার যদি ডিজাইন চেঞ্জ হয় এগুলো হচ্ছে ফরম্যাটিং। যেমন হচ্ছে সুপ, হ্যাঁ এটা সুপটা উপরে নিতে উঠে অথবা বিগ দিতে পারো, এটা হচ্ছে কি ফরম্যাটিং। আর কি হতে পারে বোল্ড, এগুলো হচ্ছে ফরম্যাটিং, ইটালিক এগুলো হচ্ছে ফরম্যাটিং, লেখার ফন্টটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা এটা দেখো লেখা আছে যে সিনথি HTML ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে এবং এক পেজের সাথে অন্য পেজে সংযোগ করে। সংযোগ মানে কি, এটা আর বলার রাখে না, এটা কি হবে বলো, এটা হবে লিঙ্ক। লিঙ্ক দেখো নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে কি লাগে, এই যে নতুন একটা পেজে যদি গিয়ে খুলো তাহলে কি লাগবে, টার্গেট ব্ল্যাঙ্ক লাগবে, এই যে এটা টার্গেট ব্ল্যাঙ্ক, টার্গেট কি লাগবে ব্ল্যাঙ্ক লাগবে। আর নিচে কিন্তু ভালো মতো খেয়াল করবা এই আন্ডার স্কোরটা দেওয়া লাগবে, নাহলে কাজ করবে না। কেয়া ও দিয়া প্রায়শই পরস্পরের ওয়েবসাইটে ঢুকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে, বিষয়টি তাদের কাছে বেশ সময় সাপেক্ষ বলে মনে হয়। তারা সমস্যাটির কথা তাদের আইসিটি শিক্ষককে জানালে তিনি তাদেরকে এক বিশেষ ধরনের ট্যাগ ব্যবহারের পরামর্শ দিলেন। তাহলে অনেকগুলো ট্যাগকে তুমি যদি একসাথে সংযোগ করতে চাও, অনেকগুলো ফাইলকে এক ফাইলের মধ্যে যদি আনতে চাও, তাহলে তোমাকে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে, অর্থাৎ লিঙ্ক ব্যবহার করতে হবে। তাহলে একটার ভিতরে অনেকগুলো থাকবে, তাহলে সময়টাও সাশ্রয় হবে। আচ্ছা এগুলো তোমরা পড়তে পারবা, আইসিটি শিক্ষকের নির্দেশনা ট্যাগগুলো কি হয়, ভিন্ন অবস্থানে ভিন্ন কোনো ওয়েব পেজের সাথে যুক্ত করা যাবে, সম্পর্কিত তথ্য দ্রুত প্রদর্শিত হবে ব্রাউজারে, কম সময় লাগবে। তিনটাই সঠিক, এটা তিনটাই হবে। আচ্ছা এটা ভালো মতো খেয়াল করো, এখানে দেওয়া আছে যে স্প্যান স্টাইল, কালার দেওয়া আছে রেড, এটা টেক্সটটা লাল দেখাবে, হ্যাঁ তাহলে উদ্দীপকের এলিমেন্ট কন্টেন্ট কোনটা, যদি কন্টেন্ট কথাটা থাকে, কন্টেন্ট হচ্ছে শুরু ট্যাগ এবং শেষ ট্যাগের ভিতরে যারা থাকে তাদেরকে বলা হয় কন্টেন্ট। আমি যদি বলি এটা হচ্ছে টিডি, এখানে লিখলাম মনে করো রাফি, হ্যাঁ আর এখানে টিডি ক্লোজ, এই যে এইটার ভিতরে যেটা থাকে এটাকে বলা হয় কন্টেন্ট, এটার ভিতরে যেটা থাকবে এটাকে কি বলে কন্টেন্ট বলে। তাহলে এখানে কন্টেন্ট কি হবে টেক্সট। আর অ্যাট্রিবিউট কোনটা, অ্যাট্রিবিউট বলছিলাম সমান চিহ্নের আগে যে থাকে, সমান চিহ্নের আগে যেই থাকে এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। তাহলে অ্যাট্রিবিউট কি হবে স্টাইল। ক্লিয়ার? এখন দেখো নতুন ওয়েব ডেভেলপার সে HTML ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে এবং হাইপারলিংকের কাজ করে, হ্যাঁ উদ্দীপক করতে গেলে কোন ট্যাগ লাগে, অ্যাঙ্কর ট্যাগ। কোন ট্যাগ, এই যে লিঙ্ক। আচ্ছা এগুলো তোমরা পড়বা। এই যে এখানে একটা সুন্দর একটা প্রশ্ন আছে যে ইমেজ ট্যাগের সাথে মিল রয়েছে কোনটার, ইমেজ ট্যাগের সাথে কোনটা মিল আছে বলো দেখি।
ইমেজ ট্যাগের সাথে মিল আছে হচ্ছে HR। কেন এটার সাথে মিল? কারণ এটাও হচ্ছে তোমার কি এর শুরু আছে শেষ নাই, এরও শুরু আছে শেষ নাই, অর্থাৎ এটা হচ্ছে এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ, এটার সাথে এটার মিল রয়েছে। এখন দেখো ইমেজ ট্যাগের সাথে আবশ্যক কোনটা কি হবে? SRC। কেন অ্যাট্রিবিউট বলো কেন? কারণ আমরা জানি হচ্ছে ওই যে ইমেজ IMG SRC তারপর লিখে ইকুয়াল। তাহলে দেখো ইকুয়ালের আগে কে আছে? SRC, বিধায় হচ্ছে এটা কি অ্যাট্রিবিউট। এই যে SRC অ্যাট্রিবিউট, সমান চিহ্নের আগে যাই থাকে তাকে কি বলে? অ্যাট্রিবিউট বলে। এই যে এটা খুব ভালো মতো খেয়াল করতে হবে। এখানে দেখো বলছে দৈর্ঘ্য দেওয়া আছে 120 পিক্সেল এন্ড প্রস্থ দেওয়া আছে 150 পিক্সেল আকারের ফ্ল্যাগ নামের একটা কি আছে তোমার ছবি আছে। এই নামক যদি ছবি যদি সংযোগ করতে চাই তাহলে কি করতে হবে? আগে এদিকে দেখাও, যদি লিখি ইমেজ SRC এটা কিন্তু চারটায় ঠিক আছে। যখন ফ্ল্যাগ লিখবো .jpg এটা ঠিক আছে। প্রথমটা হচ্ছে তোমার কি উইথ, প্রথমটা দৈর্ঘ্য প্রস্থ, তো এটাকে বলা হয় উইথ, WIDTH উইথ, আর এটা কি হাইট। তাহলে দেখো যে তো তোমার এদিকে ব্যবহার করছে কি? আচ্ছা আগে হাইটটা ব্যবহার করছে, আচ্ছা ব্যবহার করুক, কিন্তু দেখো এজ দিয়ে লেখা যায় না, প্রথমেই এজ দিয়ে লেখা যায় না, এটা বাদ। হাইট 120, কিন্তু এই জায়গার মধ্যে দেখো এখানে ক্লোজ করছে, এটাও ঠিক আছে। এই জায়গায় দেখো সমান চিহ্নের পরে যাই লেখো ডাবল কোটেশন দিতে হবে, এটা দিছে দেয় নাই, তার মানে এটা ভুল। আর এই জায়গার মধ্যে হাইট উইথ পুরোটাই দেওয়া আছে, এখানে ভুল কি? আচ্ছা এখানে প্রশ্নটা একটু ভুল হয়েছে, এখানে কোনো এক জায়গায় কমা দেওয়া ছিল, এখানে কমা দেওয়া ছিল, তো কমা দেওয়া যাবে না। যদি কোনো জায়গায় কমা থাকে, এখানে কমা ছিল, তো যদি কমা থাকে তাহলে হবে না, কমা থাকলে হবে না, না হলে হচ্ছে ওই যে এক, এটা পুরোপুরি অ্যান্সার হচ্ছে। অথবা এখানে এই যে গ, এটাও কিন্তু পুরোপুরি অ্যান্সার হয়, উইথ হাইট উইথ দেওয়া আছে। হ্যাঁ আচ্ছা দেখো HTML এর ইমেজ ফরম্যাট, ইমেজের ফরম্যাট কোনটা? দেখো এগুলো কিন্তু জানো না, এটা মুখস্থ করবা। ইমেজের ফরম্যাট হচ্ছে GIF, PNG, PSD, তিনটাই। ডিপি ওয়েবসাইটে লেখার সাথে ছবিও যোগ করেছে, তাহলে কোন ট্যাগ? ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগ, ছবি মানেই ইমেজ। উদ্দীপকটা পড়ো। আপনারা HTML ব্যবহারিক ক্লাসে nature.jpg এখানে ব্যবহার করছে, প্রথমটা কি? হাইট উইথ, পরেরটা কি? হাইট, ছবি যোগ করছে, তাহলে বলো কোনটা হবে? তাহলে দেখো ইমেজ, তো এই যে এখানে যেমন সংযোগ করে দিছে, এটা কি ঠিক না? তার মানে এটাও ভুল, এভাবে লেখা যায় না, দুইটা বাদ। এখন এই যে কমা ব্যবহার করছে না, এই কমাটা ব্যবহার করা যাবে না, এটাই বলতেছিলাম যে এখানে কমা যদি হয় তাহলে এটা আর কাজ করবে না, এগুলো কমা দেওয়া যাবে না, কমা ছাড়া যেটা এটা হবে অ্যান্সার। ঠিক আছে, ওকে। দেখো ছবি প্রদর্শনের জন্য কোন ট্যাগ লাগবে? ছবি প্রদর্শনের জন্য কি লাগবে বলো? ইমেজ, এটা জানো। কোনটি? এমটি ট্যাগ, এমটি ট্যাগ কোনটা? IMG। ব্রাউজার যদি অন্য কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয়, আচ্ছা এখানে দেওয়া আছে অল্ট। মনে করো ওই যে আমি তোমাদের বলছিলাম, যদি কোনো একটা ইমেজ লেখো, লিখলাম IMG SRC ইজ ইকুয়াল টু, এখানে দিলাম মনে করো ফটো .jpg, এরপরে তুমি যদি এখানে লেখো যে ALT অল্ট ইজ ইকুয়াল টু, হ্যাঁ এখানে দিলাম মনে করো GIRL গার্ল, এরকম দিলাম, তাহলে ওই জায়গার মধ্যে যে একটা ছবি আছে, ছবিটা লোড করতে যদি ব্যর্থ হয়, মানে যদি ওই জায়গায় ছবিটা না আসে, তাহলে ওই জায়গার মধ্যে এই গাল কথাটা উঠবে। তখন এই লেখাটা দিয়ে বুঝতে হবে যে ওই জায়গার মধ্যে আসলে একটা মেয়ের ছবি ছিল। ঠিক আছে, তাহলে এই জায়গার মধ্যে যদি লোড করতে কোনো কিছু ব্যর্থ হয়, ওই জায়গার মধ্যে যদি কোনো কিছু যোগ করতে যাও যে ওই আসলে কি ছিল, এটা হচ্ছে অল্ট। অ্যান্সারটা দেওয়া আছে। আচ্ছা এখান থেকে তোমাদের একটা MCQ হবে। ওয়েব পেজে দেখো 640 এবং 480 পিক্সেলের ম্যাপ জেপিজি নামের একটা কি আছে, ইমেজ যোগ করব, এটা সুন্দর করে দেওয়া আছে। এর সাথে কোনটা? এর সাথে আর কি যোগ করতে হবে? প্রথমটা কি? উইথ, পরেরটা কি? হাইট। এখন তুমি ভুল খুঁজে বের করবা, ভুল যদি খুঁজে বের করো, এখন পিক্সেল এভাবে লেখা যায় না প্রথমত, দ্বিতীয়ত দেখো ডাব্লু দিয়েও লেখা যায় না, পিক্সেল উইথ এভাবে লেখা যায় না, তার মানে অ্যান্সার এটা। দেখো এখানে লেখা আছে পিকচার 1 জেপিজি, ইমেজটি কিভাবে প্রদর্শিত হবে, লোড হবে, তাহলে তাকাও, তো এটা হচ্ছে ছবি, ইমেজ পুরা বানান লেখা যায় না,
ভুল খুঁজে বের করো। পুরা বানান লেখা যায় না। আইএমজি এটা লেখা যায়, এভাবেও লেখা যায় না, ক্লোজ এখানে হয় না, পি দিয়ে লেখা যায় না, তার মানে অ্যান্সার কোনটা? এটা। যদি ভুল খুঁজে বের করতে পারো তাহলে খুব দ্রুত অ্যান্সার করা যায়। দেখো নিচের কোনটি সঠিক, এটা দেখে বোঝা যাচ্ছে, বলো কোনটা সঠিক। একসাথে এইভাবে লেখা যাবে না। তারপর হচ্ছে আচ্ছা, ইমেজ ট্যাগের কি শেষ ট্যাগ আছে? না, তার মানে এটাও লেখা যায় না। এই যে ইমেজ ট্যাগের শেষ ট্যাগ দিছে, লেখা যায় না। অ্যান্সার কোনটা? গ। যদি ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তাহলে আমরা কি, এই যে অল্ট, এটা একটু আগে বলছি, এই প্রশ্নটা রিপিট হয়েছে। হ্যাঁ, এটা রিপিট, এটা পুরোটাই হবে। ওয়েবসাইটে ছবি যোগ করতে গেলে কোন আকারে ছবি যোগ করা লাগে? দেখো এটা মনে হয় তোমরা অনেকে জানো না। এই যে ছবি যোগ করতে গেলে জেপিজি ছবি যোগ করি, ঠিক আছে, পিএনজি যোগ করি, কিন্তু ইমেজ বলতে এরকম কোনো সিস্টেম নাই যে ইমেজ বলতে কোনো ছবি আছে। আসলে পিএনজি হয় অথবা জেপিজি হয়। আচ্ছা, আবার ওখানে বলছে দেখো নতুন ছবি যোগ করতে বলে কোন ট্যাগ বলো? হ্যাঁ, আচ্ছা, এটা ভালো মতো দেখো। বলছে সারিকা তৈরিকৃত ওয়েব পেজে একটি নতুন ছবি সংযুক্ত করলো, এর ফলে তার পেজটি আরো দৃষ্টিনন্দন হলো। নিচে কোন ট্যাগের সাথে সারিকা তৈরিকৃত ট্যাগের মিল রয়েছে? তাহলে যেহেতু এখানে ছবি ইমেজ একটি কোন ট্যাগ? ইমেজ একটা হচ্ছে এমটি ট্যাগ, ফাঁকা ট্যাগ। তাহলে এর শুরু আছে শেষ নেই, আর কোন ট্যাগের শুরু আছে শেষ নাই? ব্রেক। এটার সাথে মিল রয়েছে। এখানে আবার খুঁজে দেখবা যে খুঁজতে যাও না যে এখানে কই ইমেজ তো নাই। ওকে, তাহলে এখানে নতুন ছবি যোগ করলে জেপিজি, বিএমপি, পিএনজি তিনটাই হবে। এটা সম্পর্কে জানো না, মনে করো এটা আর এটা জানো, হ্যাঁ এটাও হয়। আচ্ছা, রহমান কোন ট্যাগটি ব্যবহার করে ছবি যোগ করবে? ইমেজ। আচ্ছা, এটা তিনটাই হবে। হ্যাঁ, ছবি যোগ করতে চাইলে কি হবে? জেপিজি, পিএনজি, পিএসডি তিনটাই হবে। এগুলা জানো না, এগুলা মুখস্থ করে নিবা। আচ্ছা, এই জায়গার মধ্যে তাকাও, এখানে লেখা আছে একটি ওয়েবসাইটের 4 নং পেজে এই যে 300x300 আকারের একটা ছবি আমরা যোগ করব। তো এখানে একটা সমস্যা হয়েছে, হয়তো বা এক পেজ হতে অন্য পেজে যাওয়া যাচ্ছে না। ওয়েবসাইটটি সমস্যা সমাধানের জন্য কি করতে হবে বলো তো? এক পেজ থেকে আরেক পেজে না যাইতে যদি সমস্যা হয় তাহলে ওই পেজের মধ্যে ঢোকানো লাগবে। কোন ট্যাগ দিয়ে ঢোকাবো? হাইপারলিঙ্ক ট্যাগ। এই ট্যাগটা দিয়ে ঢোকানো যায়, একটার ভিতরে অনেক কিছু কন্টেইন করে। এরপরে দেখো 4 নং ওয়েব পেজের সাথে HTML কোড কোনটা হবে? দেখো এখানে লেখা ছিল যে 300x300, আর এটা ছবি কি ছিল? পিকচার জেপিজি। তাহলে এখানে ভুল খুঁজে বের করো। 300x300 যেহেতু ছিল, তো এখানে ভুল খুঁজে বের করো। এই যে কমা দেওয়া আছে, কমা থাকলে ভুল। এই যে কমা আছে, কমা থাকলে ভুল। দুইটা বাদ পড়ে গেল। এখন এটা আর ওইটা দেখো। প্রথমে এখানে দেওয়া আছে এটা আর এটার মধ্যে যদি দেখো, এখানে কিন্তু ইনভাইটেড কমা নাই, আছে ডাবল কোটেশন নাই, সমান চিহ্নের পরে ডাবল কোটেশন দিতে হবে, তাহলে ওটা বাদ। অ্যান্সার কোনটা? সি। আচ্ছা, এটা দেখো HTML কোড দিয়ে HTML জেপিজি নামের একটি ফাইল যুক্ত করে ওয়েব পেজ তৈরি করে পরবর্তীতে ওয়েব পেজটি সবাইকে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। উদ্দীপকের ফাইলটির জন্য অত্যাবশ্যকীয় অ্যাট্রিবিউট কোনটি? এটা কি ফটো না? বলো ফটোর অ্যাট্রিবিউট কোনটা? কিভাবে লিখি? ওই যে IMGSRC ইজ ইকুয়াল টু, ইকুয়ালের আগে যেটা থাকে এটা অ্যাট্রিবিউট, কি হবে? SRC। সুভাষের পদক্ষেপগুলো, আচ্ছা এটা পড়বা, এটা সহজ, এগুলো সহজ দিছে, ওই একই রকম প্রশ্ন বারবার এটা আসছে। তো এখানে দেখো কি লেখা আছে, যে ইমেজ একটা দেওয়া আছে, হাইট উইডথ দেওয়া আছে। উদ্দীপকের অ্যাট্রিবিউট কোনটা? বলো অ্যাট্রিবিউট কোনটা? সমান চিহ্নের আগে যে থাকে সেটা অ্যাট্রিবিউট, তাহলে কি হবে অ্যাট্রিবিউট? SRC। আচ্ছা, এখানে তো SRC নাই, ঠিক আছে, তাহলে এই জায়গার মধ্যে যেহেতু SRC নাই, দেখো সমান চিহ্নের আগে আছে উইথ, সমান চিহ্নের আগে কে আছে? হাইট। কোনটা আছে? এই যে উইথ আছে, হাইট নাই, এটাও হবে। মানে এখানে অ্যাট্রিবিউট আছে তিনটা, সমান চিহ্নের আগের গুলাকে বলা হয় অ্যাট্রিবিউট। তাহলে অ্যাট্রিবিউট কে? একটা SRC, একটা উইথ, আর একটা কে? হাইট। তিনটা অ্যাট্রিবিউট আছে, সমান চিহ্নের আগে তিনজন আছে। রাসেল সঠিক ফলাফল না পাওয়ার কারণ কি? ওই যে তোমার নাম লিখতে, ফাইলের নাম লিখতে ভুল, ব্রাউজারে সাপোর্ট না করা, সঠিক লোকেশন না ব্যবহার করা। ব্রাউজারে সাপোর্ট নাও করতে পারে, ফাইলের নাম লিখতে ভুল, এটা হবে না, 2 আর 3 হবে। গ নাম্বার দেওয়া আছে, হ্যাঁ এটা গ নাম্বার হবে অ্যান্সার। আচ্ছা, HTML এর ভাষা শিখছে,
শিখেছে, বর্তমানে সে ওয়েব পেজে ছবি সংযুক্ত করা শিখেছে। আচ্ছা, কিভাবে যোগ করবে দেখো, ছবি যোগ করাটা ঠিক আছে, এখানে ভুল খুঁজে বের করো, IMGSRC লেখা যায়, এটা দেখো, যেহেতু এখানে ট্যাগের ওয়েব পেজে কোন ট্যাগের ব্যবহার শিখেছে, ইমেজ, যেহেতু ইমেজে তো বর্ডার হয় না, ইমেজে বর্ডার হয় না, হয় না, এটার মধ্যে ভুল কি, SRC লেখা নাই, তাহলে এটাও ভুল, আর এখানে ইমেজ এভাবে লেখা যায় না, এটা সঠিক। আচ্ছা, এগুলা পড়বা। এখন আমরা টেবিলে আসি, টেবিলের গুলা ভালো করে পড়তে হবে। নিচের কোন ট্যাগ ব্যবহার করলে টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে? টেবিল সেল, এখানে বুঝো, এখানে টেবিল সেল বলতে কোনটা বোঝায়, এখানে টেবিল সেল বলতে কোনটা বোঝায়, এটা মনে করে একটা টেবিল, হ্যাঁ, এটা টেবিল দিলাম, এই যে উপরে যেগুলা থাকে, উপর নিচে যেগুলা ধরে, এই যে উপর নিচে যেগুলা ধরে, এগুলাকে বলা হয় কলাম, এগুলো কলাম। তাহলে কলাম আছে কয়টা? 3টা। আর এইদিকে যদি দেখো লম্বা লম্বি যেগুলো থাকে, এগুলাকে বলা হয় সারি বা রো বলা হয়, ঠিক আছে। আচ্ছা, আর এই জায়গার মধ্যে এই যে এইটা, এখানে কয়টা আছে বলো দেখি, টোটাল 9টা আছে, এগুলাকে বলা হয় সেল, সেল বাংলায় বলা হয় কোষ, এই যে এরকম হচ্ছে সেল। তাহলে ওই সেলের ভিতরে তুমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার যদি সবুজ করতে চাও, তাহলে ওই যে ওইটার সাথে আমরা বিজি লিখি, বিজি কালার, বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, বিজি কালার লিখি, বিজি কালার ইজ ইকুয়াল টু গ্রিন লিখি, কার সাথে? ওই যে সেলের সাথে। তাহলে সেল কোনটা? এগুলা। আর এগুলা কিভাবে লিখতে হয়? টিডি দিয়া। এখন বুঝো, টেবিলের পরে টেবিল বিজি হবে না, কারণ টেবিলটাকে তুমি ব্যাকগ্রাউন্ড করবা না, কালার বানাবা না, কাকে বানাবো? টিডি। তাহলে টি আর কেউ হবে না, কার হবে? টিডি, কারণ সেলের কথা বলছে এখানে, সেল, সেল হচ্ছে এই যে ভিতরের অংশটা, এই যে টিডি, টিডি ব্যাকগ্রাউন্ড কালার এটা হবে, টিডি ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হবে এটা। আর টি আর টিডি একসাথে তো হয় না। টেবিল সেলের অবস্থিত লেখার মধ্যে দূরত্ব নির্ণয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো, এটা একটু বলি, যদি এরকম দেখো যে এই লেখাটা, এটা তো সেল, একটা অংশ লিখলাম, এখানে একজনকার মনে করো আমি নাম দিলাম, যে কার নাম দিব, মনে করো রিফাত দিলাম, হ্যাঁ, তো ওই যে এই বর্ডার থেকে, এই বর্ডারের অংশ থেকে লেখাটা কত দূরে যাবে, কত দূরে যাবে, এটাকে বলা হয় প্যাডিং বলা হয়, সেল প্যাডিং বলা হয়। কি বলা হয়? সেল প্যাডিং। তোমরা স্পেসিং জানো, আর সেল স্পেসিং হচ্ছে একটা টেবিল থেকে আরেকটা, এখানে যে ইয়াটা তোমার সেলগুলো থেকে কতটুকু দূরে, এটাকে বলে স্পেসিং। তার মানে বুঝবা যে লেখার মধ্যে দূরত্ব, যদি সেলগুলোর লেখার মধ্যে দূরত্ব নিয়ন্ত্রণ করে সেল প্যাডিং, কি হবে? সেল প্যাডিং, এটা থেকে এটা। আর মাঝে মধ্যে ওই যে স্পেসিং এর লেখাটা লিখতে গেলে, ওই যে রিফাতের মধ্যে লেখাটা যদি ফাঁকা এরকম হয়ে যায়, ওই যে তখন আমরা কি ব্যবহার করি বলতো? স্পেসিং। এইভাবে যদি হয় লেখাটার মধ্যে, অক্ষরগুলোর মধ্যে ফাঁকা, ঠিক আছে। তো এই যে বর্ডার থেকে যদি লেখার দূরত্ব তুমি নির্ণয় করতে চাও, সেল প্যাডিং ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? সেল প্যাডিং। বলছে টেবিল সেল তৈরি করার জন্য, বুঝো, সেল, এই যে সেল, সেল মানে কি? ওই যে ভিতরের অংশটুকু, ভিতরের অংশ, এই যে এগুলার ভিতরেরগুলা কিভাবে লিখবো? এই যে এতটুকু টিডি দিয়ে লিখবো। কি দিয়ে লিখবো? টিডি। তাহলে এটা হবে টিডি। সেল মানে টিডি, সেল মানে টিডি, মুখস্থ করে নিবা, সেল মানে টিডি। টেবিল বর্ডার থেকে ডেটা দূরত্ব, আবার বর্ডার থেকে ডেটা দূরত্ব, বর্ডার থেকে ডেটা দূরত্ব কোনটা? এই যে এটা মনে করো বর্ডার, এখানে কোনো কিছু লিখলাম, তো এই যে বর্ডার থেকে ডেটা দূরত্ব কি? সেল প্যাডিং। কি হবে? সেল প্যাডিং। আচ্ছা, টেবিলের বডিতে হইতো, ওইটা বডিতে সারি তৈরি করতে কোনটি লাগে? সারি তৈরি করতে কি লাগে বলো? টিআর লাগে। যদি সারি তৈরি করো, এখানে সারি হইতো, সারি তৈরি করতে কি লাগে? টিআর লাগে। টেবিলে সেলের বর্ডার থেকে বর্ডার দূরত্ব এত পিক্সেল, তাহলে কি ব্যবহার করতে হবে? তো এত পিক্সেল, এটা কি? বর্ডার থেকে দূরত্ব। কিসের? বর্ডার থেকে দূরত্ব। তাহলে টেবিল বর্ডার লিখতে হবে আগে 1, টেবিল বর্ডার 1, এন্ড সেল প্যাডিং, সেল প্যাডিং ব্যবহার করতে হবে তো 50, বর্ডার থেকে দূরত্ব এখানে বলে দিছে। এটা অনেকে ভুল করে আবার স্পেসিং দেখায় দিবে, সেল স্পেসিং না, এটা বর্ডার থেকে টেবিলের ডেটার দূরত্ব, ঠিক আছে। আচ্ছা, টেবিলে একাধিক রোকে মার্জ করতে, যদি একাধিক রোকে একসাথে আমরা কানেক্ট করতে চাই, তাহলে কি হবে? ওই যে তোমার এখানে রো এর কথা বলছে, দেখো রো, রো হলে রো স্প্যান, রো হলে রো স্প্যান, একসাথে মার্জ মানে অনেকগুলো রো একসাথে হয়ে যায়, ফাঁকা হয়ে যায়। এই যে আমরা এরকম লিখি না, মনে করো এরকম দিলাম, তো এটা হচ্ছে কোল স্প্যান।
এখানে দিলাম যে দুইজনকার উপরে দাঁড়ায় আছে, এটাকে যদি তুমি ডট ডট এভাবে করে দাও তাহলে দেখো এই দুইজনকার জায়গা ধরে আছে, এটা মার্জ হয়ে গেছে, একসাথে হয়ে গেল, তখন আমরা এটাকে বলি কোল স্প্যান। আর এটা যেহেতু রো এর কথা বলছে, রো স্প্যান। এখানে বলছে টেবিলের আনুভূমিক যে ঘরগুলো থাকে, আনুভূমিক ঘর কোনগুলো, এগুলো, ঠিক আছে না? তাহলে এই ঘরগুলোকে কি বলে, সরি, আনুভূমিক হচ্ছে এটা, আর এটা উপরের গুলো হচ্ছে উলম্ব, তাহলে এটা হবে কি হবে, সারি হবে, ঠিক আছে, সারি হবে। আর যদি উলম্ব হয় তখন হয়তো কলাম। যেমন এখানে বলছে নিচের সারিগুলোকে কি বলে, টেবিলের একেবারে নিচের সারিগুলোকে, টেবিলের একেবারে নিচের সারিগুলোকে কি বলে, এটাকে হচ্ছে হেডার বলে, এটাকে হেডার বলে, হেডার। আচ্ছা, টেবিলের কয়টা অংশ থাকে, এই যে দেখো এখানে লেখা আছে, টেবিলের হচ্ছে 3টা অংশ। একটা হচ্ছে কি হেডার, তারপরে বডি অ্যান্ড ফুটার। সরি, ওখানে কি উপরের অংশ ছিল না নিচের অংশ? আচ্ছা, একটু দেখি, এটা বলছিল টেবিলের একেবারে, সরি, নিচের অংশ তাহলে ফুটার, এখানে হচ্ছে ফুটার হবে। আর তাহলে সবার উপরের অংশ হচ্ছে হেডার, তারপরে বডি দেন ফুটার। টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে, টেবিল সেলের ভিতরে, বুঝো, এই যে সেল মানে টিডি, সেল মানে কি টিডি, এর কালারটা কি হবে, সবুজ হবে, বুঝো। টেবিল বর্ডার দিয়ে কালার লেখা যায় না, এভাবে এটা হয় না। টিআর না টিডি, এটা ঠিক আছে, এই যে গ্রিন। আর টিআর টিডি একসাথে হয় না। টেবিল হেডিং এর জন্য নিচের কোনটি লাগে, হেডিং, তাহলে বুঝো টেবিল হেডিং এর জন্য কি লাগবে, টেবিল হেডিং এ কি লেখা লাগে, টিএস লেখা লাগে, টেবিল হেডিং এ কি লেখা লাগে, টিএস লেখা লাগে। টিএস কোনগুলো বলো জানো? মনে করো এটা একটা টেবিল, এখানে দিলাম নেম, এখানে দিলাম রোল, এখানে দিলাম ক্লাস। তাহলে বুঝো সাধারণত যে লেখাগুলো বোল্ড করা থাকে, দেখবা টেবিলের ভিতরে এই উপরের লাইনটা বোল্ড করা থাকে, তখন বুঝতে হবে এটা টেবিল হেডিং। অথবা এই নেমের আন্ডারে কিন্তু নামকেই বসাইতে হবে, তার মানে ওই নেম বলে দিচ্ছে যে নিচে তুমি নাম বসাও, ওখানে রোল সংখ্যা আনা যাবে না, কি আনতে হবে, অক্ষর। তো এই যেমন রোল 101, 102, তার মানে এটার ভিতরে সংখ্যায় বসাইতে হবে, কার জন্য, ওই যে রোল লেখাটার জন্য, এটাকে বলা হয় টিএচ। টেবিলের রো এর জন্য নিচের কোনটা, রো, তার মানে কি টেবিল রো, কই টিআর ব্যবহার করতে। টেবিল সেলের জন্য নিচের কোনটি লাগে, সেল কথাটা থাকলে কি, সেল কথা মানে টিডি, এখন দেখো এটা লেখা আছে যে টেবিল, আচ্ছা এটা একটা টেবিল, লাইন শুরু হয়েছে তখন টিডি, লাইন শুরু করছে টিডি দুইটা, তার মানে এটা এ, এটা বি, বুঝো লাইন একটা শুরু, এখানে লাইন শেষ করছে। আচ্ছা, এই যে এই জায়গাতে লাইন শেষ করছে, তার মানে এ আর বি এক লাইনে আছে, বুঝছো? এরপরে দেখো আবার নতুন লাইন শুরু, তাহলে নিচে চলে আসলো সি আর ডি, তাহলে নিচে আসলো সি ডি, এটা হবে অ্যান্সার যদি টেবিল হয়। তাহলে কোনটা, এ বি সি ডি, এই যে এটা হবে অ্যান্সার। টেবিল তৈরির জন্য নিচের কোন ট্যাগটি প্রয়োজন? দেখো টেবিল তৈরি করার জন্য কোনটা লাগবে, টেবিল তৈরি করার জন্য নিচের কোন ট্যাগটি দরকার? আচ্ছা, বক্স কি লাগে না, ট্যাব লাগে না, আরএস লাগে না, টেবিল লাগবে। টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড, ওই যে আবার ঘুরে ফিরে একই, মানে টিডি কোথায়, এখানে টিডি ব্যাকগ্রাউন্ড কালার, অ্যান্সার এটা। কোন HTML ট্যাগটি ড্রপ ডাউনে এটা মুখস্থ রাখতে হবে, সিলেক্ট, এটা কি সিলেক্ট, ড্রপ ডাউনে সিলেক্ট। টেবিলের এলিমেন্ট ট্যাগগুলো কি হতে পারে, এলিমেন্ট ট্যাগগুলো কোনটা কি হতে পারে, টিআর হতে পারে, টিডিও হতে পারে, টি বডিও হতে পারে। টি বডি সম্পর্কে জানো না তোমরা, কিন্তু এটাও হয়, এটাও লেখা যায়, তিনটাই হবে। দেখো টিডি ট্যাগের সাথে কোনটি অ্যাট্রিবিউট থাকে, টিডি ট্যাগ অ্যাট্রিবিউট বলো দেখি। আচ্ছা, টিডি এর সাথে কি লেখা যায়, টিডির সাথে লেখা যায় না অ্যালাইন সমান সেন্টার, তার মানে সমান চিহ্নের আগে যেটা থাকে এটা কি, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। টিডি এর সাথে ফেস লেখা যায় না, তাহলে কি লেখা যায়, কোল স্পেন। ফেস লেখা যায় ফন্টের সাথে, কার সাথে, ফন্টের সাথে, তাহলে কোল স্পেন লেখা যায়। টিডি আমরা লিখি না, টিডি কোল স্পেন লেখা যায়। তাহলে এটার সাথে যদি লেখা যায় তাহলে এটা কি সমান চিহ্নের আগে আছে, অ্যাট্রিবিউট, তাহলে হলো 1 আর 3 অ্যান্সার, এই যে 1 আর 3। এরপর দেখো টেবিল তৈরি করতে কোন ট্যাগ ব্যবহৃত হয়, হ্যাঁ টেবিল তৈরি করতে কোন ট্যাগ লাগে, দেখো দেখি,
হ্যাঁ এজ লাগে না, এজ বলতে তো এরকম কোনো টেক নাই, টিডি লাগে আর টিএস লাগে, এই তো এই যে আমাদের সর্বশেষ পার্ট যেটা ওয়েব পেজ ডিজাইন এবং পাবলিশিং দেওয়া আছে, এটা পড়তে হবে যে কোনটির ক্ষেত্রে ডোমেন নেম ব্যবহার করতে হয়, হ্যাঁ এটা কি সার্ভার, হ্যাঁ ডোমেন নেম ব্যবহার করতে হয় একটা ওয়েবসাইটে, ওয়েবসাইট ছাড়া হবে না, হ্যাঁ ওয়েবসাইট। তো এতটুকু যে পার্টগুলো আছে এগুলো তোমরা রিডিং পড়বা, দেখো ওয়েবসাইট পাবলিশ করার জন্য কোন সাইটে লাগে, এটা আইপি অ্যাড্রেস লাগে, এটা তোমরা পড়বা, এখানে বেশি কিছু নাই, হ্যাঁ। তারপর হচ্ছে ওয়েব পাবলিশিং হোস্টিং, এগুলো কয়েকটা পড়ে নিবা। আচ্ছা এতটুকু দেখো, যে অংশগুলো পারবা না। রফিক আইসিটি ল্যাব ক্লাসে একটি টেবিল তৈরির HTML কোড লিখে ওয়েবসাইট তৈরি করে ব্রাউজার প্রদর্শন করে দেখলো টেবিলে লাইন দেখাচ্ছে না। লাইন যদি না দেখায়, মনে করো তুমি টেবিল লিখছো, টেবিলের লাইন দেখাচ্ছে না, লাইন যদি বর্ডার তুমি 0 দিয়ে দাও, এই যে বর্ডার যদি 0 দিয়ে দাও তাহলে কি হবে, তোমার লাইন আসবে না, যে এরকম মনে করো 1 2 3 4 এরকম দেখাবে। যখন টেবিল বর্ডার 1 লিখবো তখন এই যে এরকম একটা বর্ডার তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা আইসিটি শিক্ষক, দেখো এখানে বলছে আইসিটি শিক্ষক ইকবাল স্যার সুমনকে একটি টেবিল তৈরি করার কথা বলাই, কিটা সুমন হইতো আর কি, কত এখানে হচ্ছে কলাম হচ্ছে 4 5 রো বিশিষ্ট একটি টেবিল তৈরি করলো, কলাম 4 এত রো। আচ্ছা টেবিলটিতে ক্যাপশন হিসেবে কলেজের নাম দিতে বলা হয়েছিল কিন্তু সে কোনো ক্যাপশন দেয়নি, ওদিকে বর্ডারের, হ্যাঁ বর্ডারের কোনো বর্ডারও নেই, তাহলে বর্ডার যদি না থাকে এখানে উদ্দীপকে উল্লেখিত টেবিলটির ডান দিকে অ্যালাইন করতে, ডান দিকে ডান ডান, তাহলে ডান হচ্ছে কি, লেফট হচ্ছে বাম, তাহলে এখানে টেবিল অ্যালাইন এটা কি হবে, এই যে রাইট, ঠিক আছে। এরপরে দেখো উক্ত এখানে ক্যাপশনে কোন জায়গায় ভুল ছিল, যেহেতু তোমার ক্যাপশন লেখা নাই, হ্যাঁ এই জায়গায় ছিল, এটা ছিল না, এটাও সঠিক। টেবিল বর্ডার 0 ছিল, হ্যাঁ এটাও সঠিক। টেবিল বর্ডার নাল ছিল, নালও লেখা যায়, এটাও সঠিক, তিনটাই হবে, ঠিক আছে ওকে। আচ্ছা মোটামুটি এতটুকু পার্ট আমাদের গেল। এই যে এই অংশটা আমরা প্রায় 254টা MCQ শেষ করলাম। তোমাদের এখানে হচ্ছে 4 অধ্যায়ে যে HTML অংশটা ছিল, HTML অ্যান্ড ওয়েব ডিজাইন, তো পুরো অংশটাই এখানে যত পর্যন্ত MCQ ছিল সম্পূর্ণগুলো আমরা একে একে ধরে ধরে শেষ করলাম। তারপরে যদি কারো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করবা নিচে, পরে আমরা যতটুকু পারি তোমাদের এটা সমাধান করার চেষ্টা করব। এবং এই অংশটা যেটা আজকে ক্লাস নেওয়া হয়েছে, এটা যদি কেউ তোমরা চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিও, আমি তোমাদেরকে এটা পাঠিয়ে দেবো ডকুমেন্টটা। তাহলে তোমাদের আজকে এ পর্যন্ত থাকলো পুরোটাই, আবার নেক্সট দিনে হয়তো বা প্রোগ্রামিং নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো ধন্যবাদ সকলকে।